আমি মীর কাসেম আলীর মেয়ে। আপনার বাবা যুদ্ধাপরাধীর দায়ে সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ড। এমন কোনো এলিগেশন 1971 থেকে এখন পর্যন্ত নাই। আপনারা বলছেন এটা আপনাদের টুইটার হ্যাক হয়েছে জন্য হয়েছে। আপনাদেরই একজন টপ টায়ারের নেতা কিন্তু ওই পোস্টটা শেয়ার করেছিলেন। আর আমার মনে হয় উনি পুরোটা পড়েও নেই। আমির জামাতের পোস্ট দেখছে শেয়ার করে। 54 বছরে জামাত আসলে কেন নারী নেতৃত্ব তৈরি করতে পারলো না? নির্বাচনের 1 মাস আগে তারা আসলে কেন এখনো বলে উই আর প্রিপেয়ারিং? জামাতি ইসলাম থেকে নারী নেতৃত্ব দেওয়া হচ্ছে না, মানে কি ওনারা নারীর বিরোধী? বিভিন্ন সময় খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথেও আমরা লিডারশিপে কাজ করেছি। ডু ইউ রিয়েলি থিংক উই লিভ ইন আ মেন্স ওয়ার্ল্ড? Even if I know how to drive, I want him to drive me out. Okay. Even if I know how to earn, I want to spend his money. সো মেন্স ওয়ার্ল্ড কিছুটা ক্ষেত্রে তো দরকার আছে, বিকজ আমরা চাই প্যাম্পার্ড হতে। ইকুয়ালিটির বেঞ্চমার্ক মেন্সদের লাইফ ছিল, ফিমেল ট্রেডগুলো তখন আমাদের কাছে উইকনেস হিসেবে ক্রিয়েট করা তৈরি হলো। এটা আল্লাহ দিছে এবং দিস ইজ আওয়ার স্ট্রেংথ, দিস ইজ আওয়ার গিফট। এটা যদি আল্লাহ না দিত তোমাদের মতো মানুষরা বড় হতে পারতো না। দ্যাট ওয়াজ নিডেড বিকজ দ্যাট টাইম উই ওয়ার ফিলিং লেস অফ। যারা হয়তো মডার্ন নারী, যারা হয়তো নারী স্বাধীনতায় বিশ্বাস করে এবং তারা এই যে আল্লাহর আইনে নেতা হতে পারবে না এটা মানতে রাজি নয়। আপনি যদি জামাতের টপ প্লেয়ারদের মেয়েদেরকে দেখেন, প্রত্যেককেই আমি 80% অ্যাকচুয়ালি তারা বাইরে কাজ করে। তাদের মেয়েরাই তাদের খবর করে ফেলবে। আমি তো খবর করে ফেলবো যে বাইরে ওয়ার্ক করা মানে কি, আমি তো বাইরে ওয়ার্ক করি। র্যান্ডম একটা ট্রাফিক পুলিশ আমাকে থামায়, আমাকে জিজ্ঞেস করতেছে আপনি মেকআপ করেন কেন? টিচার হচ্ছে বাবার মতো, তুমি বাবার সামনে কেন মেকআপ দিয়ে আছো? অ্যান্ড আই সে আপনার বয়স দেখে আমার বাবার কথা মনে হচ্ছে না। দ্যাট ওয়াজ দ্য ওনলি অ্যান্সার আই গেভ ইট টু হিম। আপনি যখন বিয়ে করবেন, সাদিক কায়েমের কথাই যদি বলি, সে অবশ্যই প্রেফার করবে একজন হিজাবি নিকাবি মানুষ, বিকজ দ্যাটস হিজ আইডিওলজি। কিন্তু তার পার্সোনাল আইডিওলজির কারণে কি আমরা বলতে পারি ও তার মানে আপনি বাকি সবাইকে হিজাব নেকাব পরাবেন? পার্সোনালি অ্যাটাক করলে ফ্যামিলি পরিচয় দিয়ে না, আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যানাদার নেপো কিড। যদি ইলেকশন ফেয়ার হয়, দাঁড়িপাল্লা আসবে ইনশাল্লাহ। জামাত ইসলাম নারী ইস্যুতে প্রতিদিনই নির্বাচনের আগে তৈরি হচ্ছে নতুন নতুন আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক। এই জামাত ইসলামীতে নারীদের পজিশন কোথায়? নারীদেরকে তারা কিভাবে দেখে? ওয়েমেন পলিসি নিয়েই বা তাদের ভাবনা কি? ভবিষ্যতে কি তাদের নারী নেতৃত্ব আসতে চলেছে? এখন তারা তাদের নারী নেতৃত্বদেরকে কিভাবে তৈরি করছে? এই সব প্রশ্নের উত্তর জানতে আজকে আমরা আমাদের পডকাস্টে হাজির করেছি সুমাইয়া রাবিয়া, যিনি বাংলাদেশ জামাত ইসলামের ওয়েমেন পলিসি টিমে কাজ করেছেন এবং এছাড়াও তার রয়েছে আরও পোর্টফোলিও এবং পরিচয়, সেগুলো আমরা আমাদের পডকাস্টের শুরুতে জানতে পারবো। চলুন আজকের এপিসোডটা শুরু করা যায়। স্পিক উইথ রশিদের এই এপিসোডগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ডেফিনেটলি ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেলে, আর ফেসবুক পেজটা আপনাদের জন্য সবসময় রয়েছে। লেটস স্টার্ট দ্য এপিসোড। আসসালামু আলাইকুম সুমাইয়া রাবিয়া আপু, ওয়েলকাম টু স্পিক উইথ রশিদ। এবং আমার সব গেস্টদেরই আমি আজকাল একটা কনভারসেশনাল ইন্ট্রো দিচ্ছি, এবং আসলে আপনার ইন্ট্রোডাকশন যখন দিচ্ছি আমার খুব কম হয়েছে যে ইন্ট্রোডাকশন কারো দিতে এত ভালো লেগেছে। আমি 1 by 1 বলে যাই আপনার পোর্টফোলিও, আমি যদি ভুল করি ইউ হ্যাভ টু কারেক্ট মি। আপনি পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে। আপনি পিএইচডি ফেলো, ডিরেক্টর অ্যান্ড একাডেমি ইসলামিক স্কুল মালয়েশিয়া, একাডেমিক হেড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল মালয়েশিয়া, পিএইচডি ইউনিভার্সিটি টুনকু আব্দুর রহমান মালয়েশিয়া, এবং আপনি বাংলাদেশ জামাত ইসলামের যে ওয়েমেন পলিসি আছে সেটাতে আপনি কাজ করেছেন, এবং দ্যাটস অল। হোপফুলি দ্যাটস আ লট অফ টু টেক কেয়ার অফ। এবং ডেফিনেটলি আরেকটা পরিচয় যেটা না বললেই না, আপনি আমাদের ব্যারিস্টার আরমান ভাইয়ের ছোট বোন এবং মীর কাসেম আলী সাহেবের মেয়ে। এবং এটার জন্য বোধহয় বাংলাদেশের অনেক মানুষ রিসেন্টলি আপনাকে দেখেছে। আপনি জামাত ইসলামের পলিসি সামিটে আপনার স্পিচ, আপনার অ্যাপিয়ারেন্স, সবার আপনাকে নিয়ে অনেক আগ্রহ। সো আজকে স্পিক উইথ রশিদে আমরা আপনাকে অনেক কিছু জানার জন্য অনেক এক্সপেকটেশন নিয়ে আপনাকে আমরা হাজির করেছি। আই বিলিভ আমি সহ অডিয়েন্সের যা যা কনফিউশন আছে, যা যা কমপ্লেন আছে, আপনি সব একটা একটা করে আজকে ক্ল্যারিফাই করবেন ইনশাআল্লাহ। উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। সো শুরুতে একটু জানতে চাই কেমন যাচ্ছে নির্বাচন পূর্ববর্তী ব্যস্ততা জামাত ইসলামের সব কিছু? অ্যামেজিং। আমি মনে হয় আমার লাইফে, যদিও আমি মনে হয় ভোটার হয়েছিলাম লাস্ট, যেটা ফেয়ার ভোট ছিল 2009-এ, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ভোট। তারপরও যতটুকু ভোট নিয়ে দেখা হয়েছে একটা রাজনৈতিক ফ্যামিলি হিসেবে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এত এনথুজিয়াজম, এত সেলিব্রেশন নিয়ে মানে সবাই পার্টিসিপেট করছে। স্পেশালি ভাইয়ার জন্য তো আমাদের অনেক বেশি পথে যাওয়া হচ্ছে, ডোর টু ডোর ক্যাম্পেইন করতে হচ্ছে। মানুষ এত ইন্টারেস্টেড, আমাদেরকে এত ওভারওয়েলমিংলি হ্যাপিলি ওয়েলকাম করছে এবং তাদের কথাগুলো আমাদের জানাতে চাচ্ছে। দে হ্যাভ ডিমান্ডস, দে আর অ্যাওয়্যার। আই এম ফিলিং অ্যামেজিং। মানে এত ভালো ফিল করবো এসে, এটা বুঝি নেই আসলে সত্যি কথা, কারণ সবসময় ইলেকশনে একটা ভয় কাজ করে, ভীতি কাজ করে।
অ্যাটলিস্ট ঢাকা 14তে আমি কোনো ভয় ভীতি দেখছি না কারোর মধ্যে, আলহামদুলিল্লাহ। সো আপনি কি অপটিমিস্টিক যে এবার একটা ফেয়ার ইলেকশন হতে যাচ্ছে? ইনশাআল্লাহ, আই ওয়ান্ট টু বি, আচ্ছা, I want to be. That's what I can say. যে it should be and I hope so. এবার একটু বার্নিং কোয়েশ্চেনে আসি, যেটা এখনকার সময় খুব প্রচলিত। আমরা আসলে ঘুরে ফিরে দেখতে পাচ্ছি জামাত ইসলাম একটা ইস্যুতে অনেক বেশি আলোচিত সমালোচিত হচ্ছে, সেটা হচ্ছে নারী ইস্যু। এবং আপনি উইমেন পলিসি নিয়ে কাজ করেছেন এবং সেটার পিছনে যে ব্রেইন ওয়ার্ক বা যেটা, সেটার আপনি একটা অংশ ছিলেন। আপনি যদি আমাদেরকে একটু এখন নাটশেলে বলতেন অ্যাকচুয়ালি হোয়াট জামাত ইসলামী ফোকাসিং অন রিগার্ডিং দ্য উইমেন পলিসি। So for us, আমাদের পলিসিগুলোতে ফ্রিডম বা তাদেরকে এম্পাওয়ারমেন্টের জন্য আমাদের কাছে মনে হচ্ছে 4টা মেইন এরিয়াতে আমাদের ফোকাস করতে হবে। ফার্স্ট অফ অল, ইট শুড বি অ্যাক্সেস, রাইট? দেন চয়েস, পার্টিসিপেশন অ্যান্ড প্রোটেকশন। সো আই থিঙ্ক আমরা কি এটা নিয়ে সামনে কথা বলবো না এখন ব্রিফ দিব? পার্টিসিপেশনটা আমি একটু ডিটেইলে জানতে চাই, কারণ আমার নেক্সট কোয়েশ্চেনগুলো আসলে পার্টিসিপেশন রিলেটেড। পার্টিসিপেশন অ্যাকচুয়ালি কোথায়, মানে কিভাবে, কি ব্যাপারে পার্টিসিপেশন? দেখো, দ্য ওয়ে আমরা এটাকে সাজিয়েছি, যে এক্সেসগুলো আমরা এবং যে চয়েসগুলো আমরা অফার করছি, সেই জিনিসগুলো যদি পার্টিসিপেট ওমেনরা না করে, তাহলে তো এই এক্সেস বা চয়েসের কোনো আলটিমেট সলিউশন আসে না, রাইট? আমি অ্যাজ আ রিসার্চার, আমি যদি একটু করে আমার রিসার্চের ব্যাকগ্রাউন্ডটা বলি, তাহলে এই জিনিসটা এক্সপ্লেন করাটা ইজি হবে। শিওর। আমি বেসিকলি একটা গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্টে মালয়েশিয়াতে কাজ করছি, যেখানে ওরা স্টেম যে জবটা আছে সেই জবে মেয়েদের পার্টিসিপেশন কেন হচ্ছে না সেটা নিয়ে কাজ করছে। এখন মালয়েশিয়াতে প্রায় 15 ইয়ার্স যাবৎ স্টেমে মেয়েদেরকে মানে ইন্টারেস্টেড করার জন্য স্টুডেন্ট লেভেলে অনেক বেশি স্টিপেন্ড, অনেক রকমের মানে মনিটারি ইনভলভমেন্ট করছে যেন ওরা পড়ে। তো এটাতে কি হলো যে মেয়েদের চেয়ে ছেলেদের চেয়ে মেয়েরা প্রায় ডাবল ট্রিপল ইয়াতে আন্ডারগ্র্যাড এবং মাস্টার্সে স্টেমে মেয়েরা ইনভলভড হলো, কিন্তু তারা জবের পাইপলাইনে যাচ্ছে না। সো দেয়ার ইজ এ লিকেজ ইন দ্য ওয়ার্ক পাইপলাইন। এখন মালয়েশিয়ান গভর্নমেন্টের মাথায় আসলো যে কি আমরা সব দিচ্ছি, উই আর গিভিং দেম অ্যাক্সেস, উই আর গিভিং দেম চয়েস, ওয়াই আর নট দে পার্টিসিপেটিং? সো দ্যাট ইজ এক্স্যাক্টলি ওয়ার আই এম ওয়ার্কিং। এবং এইটা কাজ তো সেখানে করছি, এবং এখানেও আমরা সেম জিনিসটাই দেখছি যে পার্টিসিপেশনের জন্য যে চয়েস এবং অ্যাক্সেস আমরা দিচ্ছি, সেই চয়েস এবং অ্যাক্সেস কি ওদের মতো হচ্ছে কিনা, এটা ইম্পর্টেন্ট। কিন্তু পার্টিসিপেট করতে শুধু চয়েস এবং অ্যাক্সেস দিলে হয় না, অনেক বছরের কিছু মানসিকতা আছে। তো মেয়েদেরকে একরকম বলে বড় করা হয়, একরকম করে বড় করা হয়। ওদেরকে মোটিভেশন এবং পার্টিসিপেশনে এইভাবে মানে মোটিভেট করাটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। যেমন ধরেন, আমরা যদি সিম্পলি আর কথা বলি, ইলেকশনের কথা বলি, আই নো এই ইলেকশনের কথা আপনি অলরেডি আসবেন, তার আগেই আমি বলি যে ধরেন আমরা বললাম যে আমরা এমপি দিব, বা আমরা বললাম যে আমরা এইখানে কাজ করব, রাইট? কিন্তু আমাদের যারা মেয়েরা আছে, কয়জন মেয়ে আসলে ফ্রি ফিল করছে যে আমি এসে এমপি ইলেকশনে রান করব? যেই স্টেকটা তাদের নেওয়া লাগে, সেই স্টেকটার জন্য তাদের কিন্তু একটা ভয় ভীতি কাজ করে। তারপর আমরা এটাও দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে একটা মেয়ে যাচ্ছে, কিন্তু হাজব্যান্ড বলছে থাক, এই মানে তুমি করলে ফ্যামিলির মধ্যে একটা বদনাম হবে। সো পার্টিসিপেশনের জায়গায় আমাদেরকে একটু আলাদাভাবে তাদেরকে ইনভলভ করতে হবে, তাদেরকে গ্রুম করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে এবং তাদেরকে নার্চার করতে হবে, সো দ্যাট দে পার্টিসিপেট। চয়েস থাকলেই যে চয়েসটা মেয়েরা নিবে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা এত ইজি না সাইকোলজিক্যালি, তাদের অনেক বছরের একরকমের ট্রেডিশনাল আপব্রিঙ্গিংয়ের কারণে। এবং সেটা যখন জামাতের মতো ইনস্টিটিউশন, যেখানে এটা আমাদের একেবারেই, এটা তো ওপেন যে আমরা একটা ইসলামিক অর্গানাইজেশন, এখানে ইসলাম এবং ট্রেডিশনের একটা অন্যরকম মিল আছে। তো এইখানে যে মেয়েরা কাজ করছে, আমি জামাতের কথা আসলে মানে পরে আসি, আমি ওভারঅল পার্টিসিপেশনটাতেই থাকি এখন, প্লিজ। সো সেম, আমরা এশিয়ান মেয়েদের নিয়ে যখন বারবারই রিসার্চ করছি, এই জিনিসটা চলে আসছে যে ইভেন ইফ দেয়ার ইজ অ্যাক্সেস, সামটাইমস পার্টিসিপেশনের জন্য আরও গ্রেটার ইনভলভমেন্ট লাগে। যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা যদি কিছু রোল মডেলকে তাদেরকে দেখাতে পারি যে মানে অ্যাক্সেস আছে, বাট দেখা যাচ্ছে তারা নিচ্ছে না, তারা স্টিল ইজিয়ার অপশনটা নিচ্ছে, কারণ তাদের কাছে মনে হচ্ছে যে মেবি আই এম নট ওয়ার্থ ইট অফ পার্টিসিপেটিং হিয়ার। সো সেখানে যদি কিছু রোল মডেল আমরা স্ট্যাবলিশ করতে পারি যে শি হ্যাজ ডান ইট, দেন দে ফিল মোটিভেটেড। সো ওভারঅল পার্টিসিপেশন মিনস এখানে আমরা চয়েস দিচ্ছি, অ্যাক্সেস দিচ্ছি, বাট অলসো উই হ্যাভ টু ওয়ার্ক সাম এক্সট্রা পয়েন্টস সো দে ক্যান পার্টিসিপেট অ্যাজ ওয়েল।
এই পার্টিসিপেশনের যে একটা সুন্দর ব্যাখ্যা আপনি দিলেন, আমি আসলে এইটাকে বেসমেন্ট ধরেই আপনার নেক্সট আলোচনাটাতে যেতে চাচ্ছি। দ্য থিং ইজ যে আপনি যে কথাটা বললেন, ইটস ফাইন, ইউ অ্যাজ আর প্রিপেয়ারিং ওয়েমেন লিডারদেরকে যারা আসলে ন্যাশনাল লেভেলে আসবে, কিন্তু বাংলাদেশে তো আসলে ওয়েমেন লিডারশিপ ব্যাপারটা নতুন না। আমরা নারী এমপি দেখেছি, নারী প্রধানমন্ত্রী দেখেছি, নারী মন্ত্রী দেখেছি, সব দেখেছি। তো এখন কেন মানে জামাত ইসলামকে যখন এই প্রশ্নটা করা হয় যে আপনাদের নারী নেতৃত্ব নাই কেন, নারী প্রার্থী নাই কেন, 56 বছর বা 54 বছর যেটাই বলি না কেন, 54 বছরে জামাত আসলে কেন নারী নেতৃত্ব তৈরি করতে পারলো না? নির্বাচনের 1 মাস আগে তারা আসলে কেন এখনও বলে উই আর প্রিপেয়ারিং? আর এমন তো না যে বাংলাদেশে ওই জনরাটাই কখনো ছিল না। আমি যেটা বললাম যে আমরা প্রধানমন্ত্রী নারী, মন্ত্রী নারী, এমপি নারী, সব কিছুই দেখে এসছি। তাহলে এটার কারণটা কি? এখানে কয়েকটা ফ্যাসেট আছে, ঠিক আছে। ফার্স্ট যেটা বলি যে জামাতি ইসলাম থেকে নারী নেতৃত্ব দেওয়া হচ্ছে না বা নারী রিপ্রেজেন্টেটিভ দেওয়া হচ্ছে না মানে কি ওনারা নারীর বিরোধী? আমরা দেখছি যে অলরেডি এনসিপি থেকে কয়েকজন নারী আমাদের জোটে আছে, এবং আমরা দেখেছি যে এর আগে বিভিন্ন সময় খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথেও আমরা লিডারশিপে কাজ করেছি। সো জামাত ইসলাম অ্যাজ আ পলিটিক্যাল পার্টি তাদের স্ট্যান্ড এবং ন্যাশনাল রিজনে তাদের স্ট্যান্ড ডিফারেন্ট। সো আমরা যখন পলিটিক্যাল পার্টির জায়গাটাকে ন্যাশনালে জায়গা নিয়ে ফেলি, মানে কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে, কিন্তু তাহলে কি আমরা এটা বলতে পারবো যে বিএনপিতে তাহলে যারা তারেক জিয়ার ফ্যামিলি তারা ছাড়া কোনো লিডিং পজিশনে কেউ যেতে পারবে না, মন্ত্রী হতে পারবে না? এটা তো আমরা বলছি না, কিন্তু আমরা খুব ভালো মতোই জানি যে বিএনপিতে একটা সেন্ট্রাল পজিশন এখন পর্যন্ত একটা ফ্যামিলি লিনিয়েজকেই ধারণ করছে। সো একটা পার্টি তার ইন্টারনালি রান করার একরকম থাকে, এবং তারা যখন ন্যাশনালে যায়, তারা যখন গভর্নমেন্ট ফর্ম করে, তারা যখন দায়িত্বে যায়, তখন তাদের পলিসি এক থাকবে না, এটা সব সময়ই, ঠিক আছে। দিস ইজ ফার্স্ট কথা, যে আমাদের কোশ্চেন আসতে পারে যে মানে জামাত ইসলাম কেন দিল না, কিন্তু তারা এটা দিল না বলে যে তারা মানে সরকার গঠনের পর এটা করতে দিবে না বা এটা করতে দিবে না, এই জিনিসটা কিন্তু আসলে একটু হাস্যকর। কারণ আমরা সবাই জানি যে জিনিসটা ডিফারেন্ট, যে আমি আমার বাসায় একরকমভাবে চালাবো আর আমি আমার কোম্পানি একরকমভাবে চালাবো, সেম হয় না, রাইট? বাংলাদেশ জামাতের কথা আমি পরে আসি, আমি পলিসিটি নিয়ে আরেকটু কথা বলি। বারবার আমরা বিভিন্ন জায়গায় দেখছি, চাকসু ডাকসু সব জায়গায় হলো, এবং প্রত্যেকটা ইলেকশনের আগে সেম ভয়টাই ছিল যে মেয়েদেরকে হয়তো পুরোপুরি এখন হিজাব পরে ফেলতে হবে, মেয়েদেরকে হয়তো তাদের স্বাধীনতা দেওয়া হবে না। এইসব ফিয়ার মঙ্গারিং ক্যাম্পেইন দিয়েই কিন্তু ইলেকশনসগুলোর অপোজিশনসগুলো বারবার আমাদেরকে অ্যাটাক করেছে। সো অলমোস্ট 1 year প্লাস তারা পাওয়ারে আছে। আমি কালকে গেলাম ডাকসুর একটা প্রোগ্রামের জন্য, ডিএসএতে গেলাম। সো আপনারাই ওখানকার মানুষদেরকে জিজ্ঞেস করেন হাউ আর দে রানিং দেয়ার ক্যাম্পেইন অর হাউ আর দে প্রুভিং দেয়ার পয়েন্টস। খুবই মজার একটা কথা বলি, আপনি যদি সাদিক কায়েম অথবা SM ফরহাদকে বলেন যে আপনার মা বোন, ভাষার মা বোনদের ব্যাপারে আপনি কি পর্দা ছাড়া তাদেরকে বের হতে দিবেন? বা আপনি যখন বিয়ে করবেন, সাদিক কায়েমের কথাই যদি বলি, সে অবশ্যই প্রেফার করবে একজন হিজাবি নিকাবি মানুষ, বিকজ দ্যাটস হিজ আইডিওলজি। কিন্তু তার পার্সোনাল আইডিওলজির কারণে কি আমরা বলতে পারি ও তার মানে আপনি বাকি সবাইকে হিজাব নিকাব পরাবেন? সো এগেইন দিস ইজ অ্যাবাউট একটা পার্টি তার ইন্টারনালি কিছু জিনিস চিন্তা করে, ইন্টারনালি কিছু জিনিস রান করে, এবং আমি কালেকটিভভাবে সেই জিনিসটা ডিসক্রিমিনেশন করছি নাকি মানুষের সাথে, ইজ আ ভেরি ডিফারেন্ট টু ফ্যাক্টস, ঠিক আছে। তো এটা ন্যাশনালি আসলো। এখন আমরা জামাতের ইস্যুতে আসি। আপনি 56 ইয়ার্স বললেন, লাস্ট 56 ইয়ার্সের জামাতের উত্থানটা আপনি দেখেন। প্রথমত কখনোই স্মুথ রানিং ছিল না, যেটা বিএনপি অথবা মানে আওয়ামী লীগের ছিল। আমরা কোনো কালেই এভাবে করে আমাদের মতো করে অ্যাক্সেস হয়ে আমাদের নাম নিয়ে আমাদের কাজ নিয়ে চলতে পারিনি, কোনো কারেই পারিনি। আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম সিন্স লিবারেশন যে আমরা ফাইনালি উই ক্যান টক, পিপল আর লিসনিং টু আস। এর আগে তো টক শোগুলো তো আমাদের কখনো ডাকা হয়নি, রাইট? সো আমাদের অ্যাক্সেস কোথায় ছিল? এখন সেখান থেকে আবার আসেন লাস্ট 17 ইয়ার্স। লাস্ট 17 ইয়ার্সে আমরা কি পরিমাণ মানে অত্যাচার সহ্য করেছি আসলে এটা বলে শেষ করার মতো না, রাইট? তো সেই জায়গা থেকে যে কোনো মেয়ে, একটা ছেলে জেলে যাচ্ছে 3 মাস 4 মাস জেলে থাকছে, বের হয়ে সে আবার মিছিলে চলে যাচ্ছে, কিন্তু একটা মেয়েকে জেলে যাচ্ছে সে সারা জীবনের জন্য বন্দী। সে জেল থেকে বের হচ্ছে, কিন্তু তার বাবা মা বলতেছে ওর তো আর বিয়ে হবে না। এমন অনেক আমাদের জনশক্তি আছে যাদেরকে জেলে নেওয়া হয়েছে, এরপরে ওর বাবা মা ওর পড়াশোনা বন্ধ করে দিয়েছে, কারণ ওর কাছে ভয় হচ্ছে যে ও যদি বাসার বাইর হয় ও আবার সংগঠন করবে, ও আবার মাঠে নামবে। এবং মেয়ে নিয়ে বাংলাদেশে এখনও সেই রিস্কটা কেউ নিতে চায় না। তো
তো সুতরাং আপনারা যে বলছেন যে আমরা এতদিনে তৈরি করতে পারলাম না, আমি নিজে তো সাক্ষী। আমার ভাইয়াকে যখন গুম করে নিয়ে গেল, আমি যখন থানায় যেতে চাচ্ছিলাম, আমি একাই থানায় যেতে ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার বাসায় তো কোনো পুরুষ নাই, আমি কিভাবে যাব? তো আমি দিগন্তে কাজ করার সুবাদে আমার যেহেতু কিছু সাংবাদিক ভাইরা ছিল, আমি তাদেরকে কল দিই এবং আমি তাদেরকে নিয়ে যাই। সো আমাদের রিয়ালিটিটা এরকম যে আমাদেরকে নেকাবের জন্য, আমাদেরকে হিজাবের জন্য ননস্টপ যেখানে হ্যারেস করা হচ্ছিল, আমার নিজের ভাবি আরমান ভাইয়ের ওয়াইফই অনেক বছর তিতুমিরে পড়তে পারেনি। পরে তাকে একটা প্রাইভেট ইউনিভার্সিটির নিয়ে আসা হলো। কেন? কারণ সে ক্লাস করতে পারছিল না, তাকে এতটাই হ্যারেস করা হচ্ছিল। সো এই যে প্রত্যেকটা পদে পদে নর্মাল লাইফ লিড করতে পারছিলাম না ভাই আমরা। আমার মনে আছে যে একবার এরকম হয়েছে যে গাড়ি দিয়ে যাচ্ছি এবং একটা পুলিশ আমাদেরকে থামালো, হয়তো আমরা অন্যদিকে যাচ্ছি এরকম মনে করছি। সেই পুলিশ আমাকে থামিয়ে ইয়াদে বললো, আপনি নেকাব পরেন কেন? র্যান্ডম একটা ট্রাফিক পুলিশ আমাকে থামায়, আমাকে জিজ্ঞেস করতেছে আপনি নেকাব পরেন কেন? অ্যান্ড আই ওয়াজ লাইক, দিস ওয়াজ ডিউরিং অবভিয়াসলি আওয়ামী লীগস টাইম। সো দিস ওয়াজ দ্য লেভেল অফ পারসিকিউশন উই ওয়ার ফেসিং। সো একটা ছেলে তার জানমাল বিক্রি করে মরে গেল রাস্তায়, এটা একটা জিনিস, কিন্তু আপনাকে মানতে হবে যে একটা মেয়ের সেই জায়গাটা অনেক কঠিন। তাকে চিন্তা করতে হয় যে আমার জন্য আমার মানে পরিবারের কোনো সমস্যা হচ্ছে কি না। এবং আমির খান একটা প্রোগ্রামে খুব ইন্টারেস্টিংলি বলেছিল যে সামহাউ কেন জানি মেয়েদের সাথে পরিবারের ইজ্জতকে অ্যাটাচ করে দেওয়া হয়, যেটা ছেলেদের সাথে করা হয় না। আমাদের সাবকন্টিনেন্টে একটা কমন জিনিস। তো একটা ছেলে যেমন ড্যাম কেয়ার ভাবে, আমার বাবার কথা আমি শুনলাম না, আমার মার কথা আমি শুনলাম না, একটা মেয়ে কিন্তু সেটা করতে পারছে না, কারণ তখন তাদের পরিবারের ইজ্জতের সমস্যা হয়ে যাচ্ছে, অনারের সমস্যা হয়ে যাচ্ছে। তো লাস্ট 17 ইয়ার্সে আমরা যে পরিমাণ মানে অত্যাচার সহ্য করেছি এবং এটা কালচারালি আমাদের মেয়েদেরকে যেভাবে প্রভাবিত করেছে, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। যে আমার মনে আছে যে ফোনে আমার এখনও এরকম হয় যে কোনো প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের জন্য আমাকে যখন এলাকার বোনরা ফোন দেয়, উনি বলে আসেন একটু দাওয়াত আছে। আমি বলি কী প্রোগ্রাম? তো আপু বলে, আপু আমরা না মানে ফোনের মধ্যে প্রোগ্রাম বলতে মানে এই যে প্রোগ্রাম বললেই তো ট্র্যাক হয়ে যাবে, বা এখানে তাফসির আছে বললেই তো ট্র্যাক হয়ে যাবে, তো আমরা অন্য ভাষায় কথা বলতে এতটা ইউজড হয়ে গেছি যে এখনও আমার দেশে ফোবিয়া কাজ করে যে ফোনের মধ্যে কি আমি বলতে পারবো, যে যদি বলে ফেলি কী হবে। আমার ভাবি, সেদিন আমরা ক্যাম্পেইনে গিয়েছি, আমার ভাবি আমার ভাইয়ার পোস্টার হাতে নিয়ে হাঁটতেছে আর বলতেছে, সুমাইয়া আমার খালি বারবার মানুষ আসলে লুকাই ফেলতে ইচ্ছা করতেছে, কারণ অটোমেটিকই মনে হয় যে যদি আমাকে দেখে পোস্টার তাহলেই তো ধরবে। তো আপনারা আসলে এটা রিয়েলাইজ করছেন না যে আমাদের উপর দিয়ে কী গেছে। যারা আমাদের সমর্থকরা ছিল তারা সামাজিকভাবে আপনারা আমাদের সাব হিউম্যান লেভেলে নিয়ে গিয়েছিলেন, সেটা ছেলেদেরকে নিয়ে গিয়েছিলেন, তাহলে মেয়েদেরকে আপনারা কোথায় ফেলাইছেন? সেখান থেকে হঠাৎ করে 1 বছরে আপনারা বলেন উঠে মাছের ময়দান কাঁপাও। এটাকে আপনাদের একটা ফেয়ার ইন্টারেস্ট আমাদের জন্য বা ফেয়ার ডিমান্ড আমাদের প্রতি? ওকে, তাহলে আমি ধরে নিব যে জামাত একটা লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছে এখন পর্যন্ত টু মেক দ্য লিডারশিপ। ওকে, লেটস অফার দ্য বেস্ট। আমরা একটা প্রসঙ্গে একটু আপনার থেকে জানতে চাই। আমরা রিসেন্টলি দেখলাম যে জামাতের একদল নারী প্রতিনিধি ক্যামেরার সামনে এসে বলছেন যে আল্লাহর আইনে আছে জামাত ইসলামে নারীরা ক্ষমতায় আসবে না, এবং এটার উপর ইমান এনেই আমরা জামাত ইসলামে এসেছি, এবং এটা তাদের সম্পূর্ণ বিলিফ। আই ডু হ্যাভ রেসপেক্ট ফর দ্যাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ধরেন জামাত ইসলাম যদি আগামীকালকে পাওয়ারে আসে এবং বাংলাদেশে এই সর্ট অফ মিডিয়া ফোকাস নারীদের বাইরেও কিন্তু অনেক বড় একটা নারী অংশ রয়েছে, যারা হয়তো লিবারেল নারী, যারা হয়তো মডার্ন নারী, যারা হয়তো নারী স্বাধীনতায় বিশ্বাস করে, এবং তারা এই যে আল্লাহর আইনে নেতা হতে পারবে না এটা মানতে রাজি নয়। এখন এই অংশটা কিন্তু ডেফিনেটলি অনেক বেশি, আই বিলিভ সো, এই অংশটার চাইতে। তাহলে কিন্তু তারা যখন ক্ষমতা আসবে তারা তো দেশের ওভারঅল সব নারীদেরই রিপ্রেজেন্টেটিভ, তাহলে এখানে কি একটা কন্ট্রাডিকশন তৈরি হয় না বলে আপনি মনে করেন? এগেইন দুটো ফ্যাসেট। ফার্স্ট ফ্যাসেট, বারবারই এই জিনিসটা বলে ফেলা হচ্ছে যে এখানে জামাত ইসলামে হেড অফ ব্যাপারটা কথাটা হচ্ছে। এগেইন এটা একটা পার্টি ডিসিশন এবং পার্টি ইয়া। তারপরও আমি অ্যাকচুয়ালি মানে কি আপনাদের একটা জিনিস জামাতের ব্যাপারে যা বুঝতে হবে যে জামাত কিন্তু একজন মানুষের আন্ডারে চলে না। হ্যাঁ, এখানে একটা কর্মপরিষদ আছে এবং একটা শুরা আছে, এবং এভরি সার্টেন রুটিনলি সেটা চেঞ্জ হয়। সো যেই গ্রুপ অফ লিডার সেখানে আছে তারা সেই সময় সেই অবস্থা চিন্তা করে ডিসিশন নেয় যে পার্টি মানে পজিশনস কী হবে। সো এটা চেঞ্জেবল। এখন আমাদেরকে যে বলা হয় অনেক সময় যে আমরা হিপোক্রেট, এটা হিপোক্রেসি না, এটা হচ্ছে ডিফারেন্ট সর্টস অফ লিডারশিপ আসে, তারা তাদের অবস্থান অনুযায়ী ডিসিশন নেয়। সো ফার্স্ট অফ অল এখানে কোনো কিছুই কনক্রিট না,
যে এখনই এটা হচ্ছে। আব্বুরা যখন ছিল তখন এক রকমের সেট আপ ছিল, তখন এক রকমের ডিসিশনস মেকিং ছিল, এখন এটা হচ্ছে ডিফারেন্ট ডিসিশন মেকিং হচ্ছে। এটা টোটালি তাদের এভরি টাইম কর্মপরিষদ। শুরার মিনিং কি? শুরা মিনস মাশওয়ারা, টু ডিসাইড অ্যান্ড ডিসকাস। সো এভরি রুটিনলি দে সিট, তারা তাদের সিচুয়েশন অনুযায়ী ডিসাইড করে, অ্যান্ড অবভিয়াসলি ইসলাম রোজ আপ বিগেস্ট পার্ট ইন ইট, দের ইজ নো কনফিউশন ইন ইট। সো এইটার ব্যাপারে কোনো নাই যে জামাত ইসলামে মেয়েরা যারা ইনভলভড হচ্ছে তারা এখন পর্যন্ত এই আন্ডারস্ট্যান্ডিং থেকে ইভলভ হচ্ছে যে আমিরে জামাত একজন ছেলে। কিন্তু কনস্টিটিউশনালি আমিরে জামাতের 16টা পয়েন্টস আছে, একটা আমিরে জামাতের মধ্যে কী কী থাকতে হবে। ওকে, তো সেই 16টা পয়েন্টের মধ্যে কোনো জেন্ডার ভিত্তিক কোনো পয়েন্ট নাই। সো ওভার দ্য টাইম ইট ডিপেন্ডস, নতুন লিডারশিপ বা নতুন যারা আছে বা এখনও যারা আছে, দে হ্যাভ দ্য চান্স টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডিসাইড দেমসেলস। এই মুহূর্তে তাদের স্ট্যান্ড যেটা, সেটা ইসলামিকলি তাদের কাছে এটাই যে ছেলে মেয়ে হতে পারবে না, ছেলে হতে পারবে, রাইট? এইখান থেকে আসেন আমরা ইসলামিক ডিসকোর্সটাতে আসি, যে কেন তাদের এই ডিসিশনটা। বিকজ এই যে জেন্ডার লিডারশিপ ইস্যু, বিশেষ করে ফিমেল লিডারশিপ ইস্যু, এটা নিয়ে অলরেডি আমার 2টা পেপার লেখা আছে এবং একটা ফারজানা মাহবুব আপুর সাথে, একটু পড়ে দেখবেন। ফিমেল লিডারশিপের যে ইস্যুটা, সেটা শুধু জামাতে ইসলাম না, এটা ওভারঅল মুসলিম ইন্টালেকচুয়াল ডিসকোর্সেই এক্সট্রিমলি ডিভাইডেড। এবং এখন পর্যন্ত যদি কোনো ভায়াবল এবং প্রপার গুড চয়েস নেওয়ার মতো মেল অ্যাভেলেবেল থাকে, তাহলে সেই মেলকেই ফার্স্ট প্রেফারেন্স দেওয়া, এটা সবার কাছেই ইসলামিক ডিসকোর্সে ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে ইট শুড বি আ ম্যান। বাট যদি তাদের কাছে মনে হয় যে ইনাফ, তাদের কাছে সেরকম অপশন নাই, দেন দে ক্যান চুজ আ ওমেন। ইন্টারেস্টিং কিন্তু এটা। হ্যাঁ, এটা এখন পর্যন্ত ওভারঅল ডিসকোর্সটা কিন্তু এটাই চলছে। ওকে, কিন্তু দেখেন ইসলামে হচ্ছে আপনার ফরজ, ওয়াজিব, হারাম, এই জিনিসগুলো খুব ফিক্সড। বাকিগুলো হচ্ছে ইজমা, কিয়াস, এবং এটা সেম শুরার মতো, যেটা জামাতের পিয়াটা, এটা তো ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং থেকে আসা। তো ইসলামের শরিয়াটাও কিন্তু এরকম। অনেকে মনে করে ইসলামিক শরিয়া খুব ফিক্সড বা রিজিড, কিন্তু ইসলামিক শরিয়ার খুব স্পেসিফিক কয়েকটা পয়েন্ট রিজিড, যেটা ফর এভার রিজিড থাকবে। তাছাড়া বাকি জিনিসগুলো হচ্ছে এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে দে ক্যান চেঞ্জ। সবচাইতে বড় এক্সাম্পল এখন দেখেন যে আমরা হজ এবং উমরায় মেয়েরা যেতে পারবে, মাহরাম লাগবে না, যেটাও আরও 2-3 বছর আগে কিন্তু অ্যালাউড ছিল না। ওকে, রাইট? সো এটা হচ্ছে একটা ইভলভিং পিরিয়ড। সো এইখানে এই ইভলভিং পিরিয়ডে 2টা জিনিস হয়। এক হচ্ছে কথা হচ্ছে, বিভিন্ন মত আছে। একজন যে খুবই প্র্যাকটিসিং, হি হ্যাজ আ চয়েস টু সি কি আমি ছোট মতটাও নিব। 1-2জন যে কথাটা বলছে, আমি এই মতটাকে বিলিভ করব, ইসলাম সে অ্যালাউ করে। কিন্তু ইন আ ব্রডার সেন্স মোস্ট অফ দ্য টাইম ফাকিরা এটাই বলে যে ইউনানিমাসলি বা মেজরিটি যেটা বিলিভ করে তোমরা সেটাতে চলো, তাহলে তোমাদের কনফিউশন বা দেয়ার উইল বি নো কনফিউশন যে তুমি ভুলটা চালাচ্ছ কি না। সো আমি বিলিভ করি এই জায়গা থেকে জামাত ইসলামী যেহেতু মেজরিটি বিলিফটাতেই এখনও আছে, তো সেখান থেকে তারা রাইট আছে, কারণ এখনও ইউনানিমাসলি বা ইয়াতে চেঞ্জ হয়নি। দেখেন ট্রাভেল মেয়েরা মাহরাম ছাড়া করতে পারবে না, এটাও কিন্তু 4-5 বছর আগ পর্যন্ত ইউনানিমাসলি করতে পারবে না, এটাই ছিল। সেটা ছোট ছোট করে চেঞ্জ হলো কিভাবে, যে এখানে আসলে মাকাসিদ শরিয়ার অনেক ডিটেইল আসবে, আমি এটা বলতে চাচ্ছি না, বাট এখানের মেইন পয়েন্টটা ছিল সিকিউরিটি ইস্যু। এরপরে আস্তে আস্তে যখন এটা প্রুভ করা গেল যে না, ফ্লাইং বাই প্লেন ইজ সিকিউর, এটার ব্যাপারে কোনো সমস্যা নাই, তখন ছোট ছোট ট্রাভেলিংগুলোতে মেয়েরা একা যেতে পারবে, বিকেম নর্মালাইজড বাই দ্য ফাকি। এইভাবে করতে করতে এখন কিন্তু হজ এবং উমরাতেও মেয়েরা অ্যালাউডটাকে একদম সেন্ট্রাল পজিশন থেকেই ইউনানিমাস একটা অ্যাগ্রিমেন্টে চলে আসতো শরিয়াতে। সো এইটা একটা প্রসেস, এবং আমি অ্যাজ আ জেন্ডার অ্যাক্টিভিস্ট এবং ইসলামিকভাবে আমি প্র্যাকটিস করি, আমি পড়াশোনা করি, আমি আশা করছি যে এই ডিসকোর্সটা চলুক। মানুষ কেন কোয়েশ্চেন করে এটাকে আমার নেগেটিভ লাগে না, কারণ এই কোয়েশ্চেনগুলোই যখন করবে তখনই কিন্তু ইট উইল প্রব দি ফাকি অ্যান্ড দ্য শরিয়া পিপল টু টক অ্যাবাউট ইট অ্যান্ড টু রিথিঙ্ক।
সো এই কোয়েশ্চেন্সগুলো আসছে, দিস আর গুড। আমি বিলিভ করি দিস ইজ অ্যান ইভলভিং ইস্যু অ্যান্ড লেটস সি হাউ ইট হ্যাপেন্স। আমার আপনার এই কথাটা শুনে আমার খুব ইন্টারেস্টিং লাগে, মানে আমি একটু অপটিমিস্টিকও হচ্ছি। তাহলে আমার এখানে দুইটা কনসার্ন। এক, তাহলে ইন ফিউচারে ইভলভিং পিরিয়ডটা যখন কোনো একটা কনক্লুশনে যাবে, তখন কি তাহলে একটা সম্ভাবনা থেকে যায় কিনা জামাতের উইমেন লিডারশিপ আসার? এক। আর দুই নম্বরে, জামাত যদি পাওয়ারে আসে, আপনি একটু আগে যেটা বললেন যে একটা পার্টি অ্যাসপেক্ট আর ন্যাশনাল অ্যাসপেক্ট কখনো সেম হবে না, সেক্ষেত্রে কি এটাও হতে পারে কিনা জামাত পাওয়ারে কিন্তু প্রধানমন্ত্রী একজন নারী, এটাও কি হতে পারে কিনা? এটা কি অলরেডি দেখা না? আমরা তো অলরেডি বেগম খালেদা জিয়ার সাথে পাওয়ারে ছিলাম, তার লিডারশিপেই আমাদের মন্ত্রীরা কাজ করেছেন। সো এই ব্যাপারে তো কনফিউশন নাই, উই হ্যাভ অলরেডি প্রুভড আওয়ার পয়েন্ট। ও মাই গড, দ্যাটস স্মার্ট। সো কয়েকদিন আগে জামাত আমির একটা টুইট করেছেন, কন্ট্রোভার্সিয়াল টুইট নয়, এটা অন্য আরেকটা টুইট। সেটা হচ্ছে জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশে মাস্টার্স পর্যন্ত মেয়েরা ফ্রিতে পড়াশোনা করতে পারবে। বাংলাদেশে যে অ্যাসপেক্ট মেয়েদেরকে ফ্রিতে পড়াশোনা করানোর বা যে আর্থসামাজিক অবস্থা, তাতে কি আসলে মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনা করানো সম্ভব, নাকি এটা জাস্ট ভোটে জেতার জন্য একটা পপুলিস্ট এজেন্ডা? ওকে, ফার্স্ট অফ অল আমরা যদি আমার প্রেজেন্টেশনটা দেখেন, সেক্ষেত্রে আমরা বলেছি যে এইটা দুটা একটু কারেকশন এখানে করি। সেটা হচ্ছে উনি যখন বলেছেন এরপরে এই পলিসিটা একটু রিভিউ হয়েছে, আমরা এটা আন্ডারগ্র্যাড পর্যন্ত করেছি, বিকজ মাস্টার্স এবং পিএইচডিটা একটু স্পেশালাইজড, অ্যান্ড এটা শুধুমাত্র আরেকটু স্পেশালাইজড যারা ক্যারিয়ার করবে তাদের জন্যই, কিন্তু আন্ডারগ্র্যাডটা আমরা বেসিক রাইটের মধ্যে পড়ে। তো এটা এক নাম্বার। কিন্তু আমার প্রেজেন্টেশনে যদি দেখেন, এখানে ইয়াটা ছিল যে পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড লো ইকোনমিক ফ্যামিলিজ। সো এটা ব্রডলি জাস্ট বিকজ ইউর ওমেন এটার জন্য তুমি পারছো না। আমি যেটা ওপেনলি বলি যে অ্যাজ আ ওমেন, আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমার না দরকার নেই, যদি আমি ভালো স্টুডেন্ট হই আমাকে তুমি স্কলারশিপ দাও, বাট নর্মালি আমার দরকার নেই, অ্যাজ আ ফ্যামিলি আমার সেই অ্যাফ্লুয়েন্সি আছে। সো এই আটা হচ্ছে যারা লো ইনকাম এবং পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে, সো দে হ্যাভ প্রুভেন দেয়ার মেরিট তাদের জন্য। এবং এটা আপনি মনে হয় ইকোনমিক পলিসিগুলো থেকে শুরু করে সবগুলো পলিসিতেই আমরা এই সেম বার্তায় দিচ্ছি যে পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট এবং ফরেন এইড আমাদের আসছে, এবং যে পরিমাণ প্রাইভেট সেক্টরেই আমাদের প্রফিট এবং জেনারেট হচ্ছে, এবং প্রপার ভ্যাট, প্রপার কথাটা ইনকাম ট্যাক্স, অল অফ দিস যদি প্রপারলি নেওয়া হয় এবং প্রপারলি ইউটিলাইজ করা হয় উইদাউট এনি করাপশন, আমাদের আসলেই কোনো প্রবলেম হওয়ার কথা না এগুলো কোনোটাতেই। সো দ্য প্রবলেম হিয়ার ইজ এক্সট্রিম করাপশন। যেমন মেট্রোলটার এক্সাম্পলে আমরা দেখি যে আন্দোলনের সময়টাকে যখন পুড়িয়ে দেওয়া হলো, তখন বলা হলো একটা সার্টেন অ্যামাউন্ট, আমি সরি আমি এই মুহূর্তে পয়েন্টটা মনে পড়ছে না, বাট একটা সার্টেন অ্যামাউন্ট বলা হয়েছে যে এত টাকা, এত কোটি টাকা লাগবে এটাকে ঠিক করতে। প্রায়টার হাফের কমেই কিন্তু ইন্টারিম সরকার এটাকে আবার রিজিউম করে ফেললো। সো এটাই কিন্তু দেখাচ্ছে যে আসলে, এবং আমরা সবাই জানি পদ্মা সেতু বিল্ড করতে যে টাকা লেগেছে তার চেয়েও হাফ দামে মালয়েশিয়াতে আমরা যে মানে প্রজেক্টগুলো দেখি, সেগুলো বাংলাদেশি টাকা মানে যদি কারেন্সিতে ওদের কারেন্সিতে করি, তাও মানে পদ্মা সেতুতে প্রায় হাফেরও কমে তারা এগুলো বিল্ড করছে। তার মানে আমরা বুঝতেই পারছি যে এখানে একটা বড় অংশ করাপশনের কারণে আমাদের চলে যাচ্ছে, লিকেজ হচ্ছে, রাইট? সো ওই যদি আমরা করাপশন স্টপ করতে পারি, তাহলে আমাদের মোস্ট অফ দ্য থিং যে পলিসিগুলো আছে, মোস্ট অফ দেম উই হ্যাভ দ্যাট কনফিডেন্স, দেন উই ক্যান ডু ইট ইনশাআল্লাহ। ওকে, আরেকটা প্রশ্ন যেটা কয়েকদিন আগে খুব পপুলিস্ট এজেন্ডা হিসেবে দেওয়া হয়েছিল, যে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টায় কমিয়ে নিয়ে আসা হবে। আমি একটু জানতে চাই যে এটাও কি আসলে স্ট্র্যাটেজিক্যালি সম্ভব কিনা, কারণ এটা করলে তো মেয়েরা অনেকটা ডিসেন্ট্রালাইজড হয়ে যেতে পারে কাজ থেকে, কর্মক্ষেত্রে মেয়েদের ডিসক্রিমিনেশন তৈরি হতে পারে, এক। আর 2 নম্বর হচ্ছে জামাতের তো কিছু ইনসাইড ডোমেস্টিক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতেও তো কিছু না কিছু নারী কর্মকর্তা কর্মচারী রয়েছে আই বিলিভ। তো তাদের ক্ষেত্রে জামাত কি আসলে নিজেদের পলিসি নিজেরা আগে অ্যাপ্লাই করতে পেরেছে কিনা, তারা কি 5 ঘন্টা কাজ করে, আমি একটু জানতে চাই। ফার্স্ট অফ অল জামাতের ডোমেস্টিক কোনো মানে ইনস্টিটিউশন বলাটা ভুল হবে, কারণ এগুলো সবাই প্রাইভেটলি ওন, বাট দে আর সামহাউ ইনভলভড ইন জামাত, মানে অ্যাডমিনিস্ট্রেশন তো অ্যাডমিনিস্ট্রেশনের জামাতে। কিন্তু জামাতের একটা পলিসি যে তাদেরকে মানে ইমপ্লিমেন্ট করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, দিজ আর প্রাইভেট ইনস্টিটিউশনস, রাইট? সো জামাত একটা কথা বললো, এটাকে প্রুভ করতে হলে আগে একটা প্রাইভেট ইনস্টিটিউশনকে দেখাতে হবে, ইজ অ্যাকচুয়ালি মানে থিওরিটিক্যালি আর প্র্যাকটিক্যালি এটা খুব ভুল একটা কথা। কারণ এরা, এবং এগেইন এরকম করে যদি বলেন যে জামাতের ডোমেস্টিক ইনস্টিটিউশন আছে, তাহলে বিএনপিরও তো ডোমেস্টিক ইনস্টিটিউশন আছে, অনেক অনেক ইনস্টিটিউশনগুলো আছে যেগুলোর যারা কর্তাধর্তা তারা বিএনপিতে অ্যাক্টিভলি কাজ করছে, আমরা জানি, রাইট? এবং এটার মধ্যে অনেক টিভি চ্যানেলও আছে। সো আমরা বলবো যে বিএনপির যে কোনো ফ্যামিলি কার্ড কি তাদের দেওয়া হচ্ছে কিনা, আগে আমরা একটু খবর নেই। সো দিস ওয়ান এগেইন আমাদেরকে
মানে জাস্ট বিকজ আমরা ট্রান্সপারেন্ট, আমরা আমাদের আইডিওলজি শো করছি এবং আমাদের আইডিওলজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কাজে, তাই আপনারা এই ইনস্টিটিউশনগুলোকে ধরতেছেন। আর যারা একটা ফ্যাসাদের মধ্যে আছে, আমরা জানি তারা কারা, কিন্তু তারা ওপেনলি বিএনপি বা আওয়ামী লীগ বলছে না দেখে আমরা তাদের ধরছি না, এটা কাইন্ড অফ আমার কাছে বায়াসনেস মনে হয়। সো ফার্স্ট অফ অল এই কোয়েশ্চেনটা আমার কাছে ভ্যালিড লাগছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ধরেন মানে পরেরটাতে আসি, মানে এইটা হচ্ছে ডোমেস্টিক মানে কোম্পানি, এই জন্য বলছি বিকজ মোস্ট অফ দেম আর ক্রিয়েটেড মাই ফাদার। সো আপনি পার্সোনালি অ্যাটাক করলেন যে জামাতের শুরার ডিসিশনস আমরা তো কখনোই চিন্তা করবো না যে আমরা আমাদের পার্সোনাল ইনস্টিটিউশনগুলোতে, বা আই হ্যাভ নেভার সিন আব্বু চেঞ্জিং এ স্ট্র্যাটেজি জাস্ট বিকজ জামাত এ স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে বা জামাতের কর্মপরিষদে কোনো ডিসিশন হয়েছে। These institutions were run by his own and his own team. That's all. Okay? Let's clear that out. Okay. That's fine. Let's go to the next one. Questionটা কি ছিল যে 5 ঘন্টা এটা কতটা সাস্টেইনেবল? ওকে, এগেইন ফার্স্ট তোমাকে এখানে লুপ হোলটা বা নুয়ান্সটা বুঝতে হবে। নুয়ান্সটা কি, যে উনি একটা সভায় একটা ওয়ার্ড বলেছে। পলিসি ইজ মাচ মোর ডিটেইল দ্যান দ্যাট। একটা ওয়ার্ড যেটা বলে সেটার পিছনের আরও অনেক কিছু থাকে। সেকেন্ড হচ্ছে যখন আমরা পলিসি ইমপ্লিমেন্ট করি বা আমরা ডিপ্লোম্যাটিক কাজ করি, সেখানের ওয়ার্ডিং একটা, আর জনসমাবেশে কথা বলার ওয়ার্ডিং একটা। যেটা উনি বলেছেন, এটা যদি আমি জেন্ডার পলিসির ওয়ার্ডে বলি, দিস ইজ আ ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার। ওমেনদের জন্য ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ারটা ইন্ট্রোডিউস করাই হচ্ছে মেইন টপিক আমাদের, যেটা উনি মানুষের যেখানেতে আপনি সমাবেশটা দেখেন, এটা ইভেন যে সমাবেশটা ছিল এটা জনসাধারণের জন্য সমাবেশ ছিল, ওখানে উনি ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার বললে কয়জন বুঝতো, রাইট? সো একটা জনসমাবেশে একটা কথা বলছে এবং এটা কোশ্চেন হচ্ছে, আমরা অ্যান্সার দিচ্ছি, দ্যাটস কমপ্লিটলি ফাইন, বাট এটাও বুঝতে হবে যে উনি কেন 5 ঘন্টা বললো, এখন 5 ঘন্টায় হইতে হবে। দিস ওয়াজ আ সমাবেশ, এবং সমাবেশে উনি জনসাধারণের জন্য কথা বলেছেন। এখন আসলে আমি ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার নিয়ে কথা বলি। এগেইন ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ারটা জেন্ডার ডিসকোর্সে আপনারা যদি একটু জাস্ট ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার নিয়ে লাস্ট 10 ইয়ার্সও লাগবে না, লাস্ট 3 ইয়ার্সে কী পরিমাণ পাবলিকেশনস হচ্ছে খালি দেখেন। এখন কিন্তু ইকুয়ালিটির চেয়ে বেশি ইকুইটি ওয়ার্ডটা ডিসকোর্সে এসেছে। কেন? কারণ যখন ইকুয়ালিটি নিয়ে আমরা কথা বলছিলাম, তখন আমাদের বেঞ্চমার্ক ছিল ওয়ার্ক অ্যাজ আ ম্যান। ওকে, আমার ফ্রিডমের বেঞ্চমার্ক হচ্ছে মেনরা যে ফ্রিডম পাচ্ছে আমরাও সে ফ্রিডম চাই। আমাদের ক্যারিয়ারের বেঞ্চমার্ক হচ্ছে ম্যানরা যেভাবে ক্যারিয়ারটা করছে আমিও সেভাবে ক্যারিয়ার করতে চাই। এটা একটা ফেমিনিজমের একটা ওয়েভ ছিল, দ্যাট ওয়াজ নিডেড বিকজ দ্যাট টাইম উই ওয়ার ফিলিং লেস অফ। বাট অন দ্য প্রসেস যেটা হলো, ফেমিনিন ট্রেডকে আমরা হাইড করা শুরু করলাম। ফেমিনিন যে আমাদের ট্রেডগুলো আছে সেগুলোকে আমরা উইকনেস হিসেবে দেখা শুরু করলাম। মেয়েরা ছেলেদের চেয়ে একটু ইমোশনাল, এটা একটা প্রবলেম মনে হয়ে গেলো ডিসিশন মেকিংয়ে। মেয়েদের যে ফিজিক্যাল কিছু নিডস আছে, মান্থলি নিডস আছে, মেয়েদের যে সন্তান তৈরি করা এবং সন্তানকে ডেলিভার করা, সন্তানকে বড় করার ব্যাপারে তাদের যে ফিজিক্যাল এবং ইমোশনাল একটা নিড থাকে, সেটাকে উইকনেস হিসেবে দেখা হলো। একটা খুব ইন্টারেস্টিং তোমাকে বলি, শিওর, যে আমরা যখন কাজ করছিলাম স্টেমে কেন মেয়েরা পার্টিসিপেট করে না, তো তার মধ্যে আমি ইউরোপের একটা খুব ডিটেইল স্টাডি দেখলাম, যেখানে দেখা হলো যে যেহেতু ইউরোপে মেটার্নিটি লিভ মাস্ট, তো এখন মেটার্নিটি লিভ তো মেয়েকে নিলে দিতেই হবে। প্রথম তারা যেটা শুরু করলো সেটা হলো যে ওরা কোনো ইশতেহারে দিত না, বা ওদের যে নোটিশ ছিল সেটাতে মেল ফিমেল বলতো না, কিন্তু ইন্টারনালি দে ডিসাইডেড যে এই পজিশনটার জন্য আমরা মেয়ে নিব না, যদিও বাচ্চা হয়ে যায় তাহলে তো ওকে মেটার্নিটি লিভ দিতেই হবে। সো এটা হচ্ছে কভার্ট একটা মিসোজিনিস্টিক প্রবলেম শুরু হয়ে গেল। সেকেন্ড যেটা প্রবলেম শুরু হলো সেটা হলো মেয়েদেরকে ইন্টারভিউতে বলা হলো যে আমরা এই প্রজেক্টটা 1 বছর চলবে, এই 1 বছরের মধ্যে তুমি বেবি নিবা কি নিবা না। তো এটা ওদের কোয়েশ্চেন করা শুরু করলো। ওরা তো অবভিয়াসলি পাওয়ার জন্য বলবে না আমরা বেবি নিবা না। এর চেয়ে ভয়ঙ্কর যেটা হলো সেটা হলো এরকম অনেকে আছে হু হ্যাড মিসক্যারেজ, বাট ওরা এই মিসক্যারেজের কোনো ছুটি নেয় নাই, কারণ ওদের কাছে তখন মনে হবে যে তার মানে তুমি বেবি নেওয়ার ট্রাই করতেছিলা, যেন বসটা এইটা না মনে করে। এই ভয়ের চোটে দে জাস্ট লিভ দেয়ার নর্মাল লাইফ, দে ওয়েন্ট টু অফিসেস অ্যান্ড দে হ্যাড দেয়ার নর্মাল, দে পুট আ নর্মাল শো বিকজ দে ডিডন্ট ওয়ান্টেড টু শো দেম অ্যাজ উইকনেস। সো আমাদেরকে বেঞ্চমার্ক যখন ইকুয়ালিটি, অ্যান্ড এই ইকুয়ালিটির বেঞ্চমার্ক যখন মেনের লাইফ হয়ে যায়, যে মেনের লাইফে কোনো বায়োলজিক্যাল চেঞ্জেস আসে না, যে মেয়েদের লাইফে কোনো দে ক্যান চুজ টু জাস্ট আমার বাচ্চাটার জ্বর আমি বের হয়ে গেলাম,
দে ক্যান চুজ দ্যাট, আমি নিজে বলতে পারি, আই হ্যাভ সিন মাই হাজব্যান্ড ডুইং দ্যাট, ইটস আ ভেরি নর্মাল থিং ফর দেম। কারণ তাদের মাথার মধ্যে আমার মিটিংটা ইম্পর্টেন্ট। একটা মেয়ে এটা পারবে না, একটা মেয়ে তার এক ডে কেয়ার সেন্টার, একটা প্রপার ডে কেয়ার সেন্টারে বাচ্চাকে অসুস্থ অবস্থায় রেখে মিটিংয়ের মধ্যে তার মাথার মধ্যে চলতে থাকবে কি ঠিক মতো মাথায় পানিটা দিল নাকি, জামাটাকে চেঞ্জ করলো নাকি, খাওয়ার সময় কি বমি করলো নাকি। এটা আল্লাহ দিছে এবং দিস ইজ আওয়ার স্ট্রেংথ, দিস ইজ আওয়ার গিফট। এটা যদি আল্লাহ না দিত তোমাদের মতো মানুষটা বড় হতে পারতো না। সো দিজ আর নট উইকনেসেস, বাট বিকজ এই ওয়েভটা এরকমই ছিল যেখানে ইকুয়ালিটি মেন্ট মেন, ইকুয়ালিটির বেঞ্চমার্ক মেন্সদের লাইফ ছিল, ফিমেল ট্রেডগুলো তখন আমাদের কাছে উইকনেস হিসেবে ক্রিয়েট করা তৈরি হলো। সো ইকুয়ালিটি থেকে ইকুইটিটা ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু এখন এই ফেজ অফ ফেমিনিজম চলছে, যে নো উই ডোন্ট ওয়ান্ট মেন টু বি আওয়ার বেঞ্চমার্ক, দিস ইজ আওয়ার ট্রেড, উই ওন ইট, তোমরা আমাদেরকে এই অনুযায়ী ফ্যাসিলিটেট করবা, তোমরা আমাদেরকে এই উইকনেস বলে আটকায় রাখবা না। সো I don't think flexible working hour is a fair thing to do ask for them. না, ইটস নাইস টু সি যে জামাত ইসলামের টপ লেভেল আসলে এইভাবে আপগ্রেডের চিন্তা করে। এইবার আমি একটু এই টপ লেভেল বটম লেভেলের একটা কন্ট্রাডিকশনে আসি। যেমন ধরেন জামাত ইসলাম, এটা ধরেন যারা জামাত সাপোর্ট করে না তারাও কিন্তু বলে যে জামাত ইসলাম খুব অর্গানাইজড একটা দল এবং তাদের সাংগঠনিক স্ট্রাকচার খুবই ভালো। এখন প্রশ্ন হচ্ছে যে জামাত ইসলাম কি ক্ষমতায় গেলে আপার লেভেলে বা টপ লেভেলে দে আর ভেরি গুড, দে আর ডুইং ভেরি রিসার্চ এবং আপনার মতন মানুষরা অনেকে আছে আই বিলিভ, কিন্তু তারা কি আসলে তৃণমূলকে সামলাতে পারবে? কারণ ইতোমধ্যে আমরা কতগুলো উদাহরণ দেখেছি, যেমন কয়েকদিন আগে তৃণমূল টায়ারের একজন নেতা ডাকসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে। আমরা যদিও একটা টুইটার ইস্যু হয়েছে, বাট আমরা ধরে নিচ্ছি ওটা হ্যাক ইস্যু, আমি ওই আলোচনায় যাচ্ছি না কারণ ওইটা গেলে আমাদের ভ্যালুয়েবল অনেক টাইম নষ্ট হয়ে যাবে। সো আপনি যদি একটু বলতেন যে তৃণমূলে মেয়েদের উপর মপ করা, মেয়েদেরকে কতটা আসলে ফ্লেক্সিবিলিটি দেওয়া হবে, স্বাধীনতা দেওয়া হবে, এই ব্যাপারে আপনারা কতটা সিওরিটি দিচ্ছেন? ওকে, ম্যান ইজ মর্টাল। দেখেন, জামাত ইজ আ ম্যাস অর্গানাইজেশন, জাস্ট লাইক এনি অর্গানাইজেশন। কিন্তু প্রবলেম তারা করবে না এটা বলাটা ভুল, কারণ দেয়ার উইল বি ইস্যুস, দেয়ার আর ডিফারেন্ট সেক্টস অফ পিপল। ইভেন আমি যখন একটা কাজে যাই, ইভেন এরকমও অনেক হয়েছে যে আমার সাথেও হয়েছে যে আমরা একসাথেই কাজ করছি, কিন্তু একজন আপুর কাছে মনে হচ্ছে আমি চোখে কাজল দেওয়াটা আমার হিজাবের পরিপন্থী হচ্ছে, আবার আরেকজনের কাছে মনে হচ্ছে এটাই আমার দেওয়ার সবচেয়ে স্ট্রং পয়েন্ট যে আমি আমাকে সুন্দর করে প্রেজেন্ট করছি, কিন্তু একটা দিন শেষে কিন্তু আমরা একসাথেই কাজ করছি। সো মানুষ হিসেবে এখানে ট্রেডিশনাল ভিউজ, ইসলামের সাথে ট্রেডিশনাল ভিউজ মিলে এক একজনের এক একটা জায়গা থাকবে, এটার ব্যাপারে তো থাকবে, এই ব্যাপারে কোনো সমস্যা নেই। দেখতে হবে যে এই প্রবলেমগুলো যখন অ্যারাইজ করে তখন সেন্ট্রাল এবং লিডারশিপ থেকে এটাকে কিভাবে করে ডিল করা হচ্ছে। হ্যাঁ, দ্যাটস আ পয়েন্ট, রাইট। সো যদি প্রপারলি, যেমন আমি জানি যে এই ইয়াটা নেগেটিভ কনোটেশন বলেছে তাকে অলরেডি শোকজ করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে শোকজ করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে ইনফ্যাক্ট বহিষ্কারও করা হয়েছে। এবং আমি খুব ভালো মতোই জানি ভিতরে থাকতে যে শুধু এটা বাইরের কোনো ব্যাপার না, আমাদের ভিতরেও দেখা যায় যে কোনো একটা প্রোগ্রামে যদি আমরা কারোর সাথে খারাপ বিহেভ করি, এবং এটা খুবই আমার নিজের সাথে এরকম হয়েছে, যারা একবার একটু মেজাজ খারাপ ছিল এবং একজনের সাথে আমি একটু খারাপ বিহেভ করে ফেলি, এবং উনি যার সাথে আমি খারাপ বিহেভ করি উনি হচ্ছে খুবই জাস্ট তাফসিরে আসছেন, উনি আমাদের কোনো দায়িত্বের কোনো মানুষ না, কিন্তু উনি আমার উপরের যে দায়িত্বশীল আছে তার কাছে আমাকে নিয়ে কমপ্লেন করেন, এবং এরপরে কিন্তু আমাকে শোকজ করা হয়। আমি বসি এবং আমাকে বলা হয় যে দিস ইজ নট হাউ ইউ ডিল উইথ পিপল। সো এটা কিন্তু ইন্টারনালি আমাদের অলরেডি চলছে। সো আমি মানুষের সাথে কীভাবে কথা বলছি, কী করছি, এটা কিন্তু মোরাললেস রেকটিফাই হচ্ছে। তো যেই আমি খারাপ বিহেভ করে ফেললাম, এটা কিন্তু আপনি মানে জামাত ইসলামের ট্রেড ধরবেন নাকি ওনারা যে আমাকে রেকটিফাই করলো ওটাকে ধরবেন? ওটা রেকটিফাই করার ব্যাপারটা ভালো। আর একটা রিসেন্ট ইস্যু নিয়ে একটু প্রশ্ন করি, যেমন যেই টুইটের বিষয়টি এসেছে, কর্মজীবী নারীদেরকে নিয়ে যেই বাজে মন্তব্যটি, আমি ওয়ার্ডটার কোট না করি অন ক্যামেরা। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা বলছেন এটা আপনাদের টুইটার হ্যাক হয়েছে জন্য হয়েছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম এটা টুইটার হ্যাকের জন্য হয়েছে, কিন্তু আপনাদেরই একজন টপ টায়ারের নেতা কিন্তু ওই পোস্টটা শেয়ার করেছিলেন, এবং আমি কি এটা তাহলে ধরে নিব যে এই জিনিসটা ইন্টেনশনাল, বা উনি কি এটা আসলে অজ্ঞানে বা সজ্ঞানে করেছেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি তো ওনার ব্যাপারে পার্সোনাল ডিফেন্ডে যেতে পারবো না, আই হ্যাভ নো আইডিয়া, আর আমার মনে হয় উনি পুরোটা পড়েও নেই। আমি জামাতের পোস্ট দেখছে, শেয়ার করে ফেলছো। আই এম প্রিটি শিওর দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। অ্যাকচুয়ালি ইয়েস্টারডে ইট হ্যাপেন্ড উইথ ছোট ভাই অ্যাজ ওয়েল। ছোট ভাই আরমান ভাইয়া, উনি তসলিম খলিলের উপরের কয়েকটা পয়েন্ট পড়ে খুব রাশের মধ্যে ছিল, শেয়ার করে দিচ্ছেন, এবং পরবর্তীতে দেখা গেছে এটা আসলে আমাদের একটা নেগেটিভ রিপোর্ট ছিল। সো এটা আই থিঙ্ক যারা দায়িত্বে আছে দে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, ইভেন ইফ ইউ ডোন্ট হ্যাভ টাইম, ডোন্ট শেয়ার দেন।
অর ইফ ইউ পরে করো। হ্যাঁ পরে করো, অথবা কাউকে বলো যে ভাই পরে আমারে জানাও। তারপরে ওইটা ফার্স্ট অফ অল, কারণ ইলেকশনের আগে এগুলো অনেক ভালনারেবল জিনিস। ভালনারেবল হয়, হ্যাঁ। কিন্তু আমি এখন আসি যে ওয়ার্ডটা ইউজ করতে, যদি জামাত এই ওয়ার্ডটাকে প্রমোট করে থাকে বা বিলিভ করে, দেন এটা তো তাদের সবচাইতে বড় হিপোক্রেসি হবে। কারণ আপনি যদি জামাতের টপ প্লেয়ারদের মেয়েদেরকে দেখেন, প্রত্যেককেই আমি 80% অ্যাকচুয়ালি তারা বাইরে কাজ করে। তারা যেমন আমরা তাহের আঙ্কেলের ওয়াইফকে জানি, উনি একজন ডক্টর এবং একজন প্রফেসর, বা তারপরে আমাকে দেখছেন আমি ওয়ার্ক করছি। এবং সেদিন মোল্লা চাচুর মেয়েদের থেকে শুরু করে, আমি সেদিন অ্যাকচুয়ালি কোনো একটা ভিডিওর জন্য আমাকে বললো যে একটু লিস্ট দেন কে কোথায় কাজ করছে, অ্যান্ড আই ক্যান শো ইউ দ্য লিস্ট অফ পিপল ওয়ার্কিং ইন ডিফারেন্ট স্পেসেস অ্যান্ড ডিফারেন্ট পজিশনস। সো তাহলে তো এটা তাদের কথায় তো তারা হিপোক্রেসি করবে, তাই না? আই ডোন্ট থিঙ্ক তাদের মেয়েরাই তাদের খবর করে ফেলবে। আমি তো খবর করে ফেলবো যে বাইরে ওয়ার্ক করা মানে কি, আমি তো বাইরে ওয়ার্ক করি। সো আই এম প্রিটি শিওর যে দিস ইজ জাস্ট অ্যান আনইনটেনশনাল মিস্টেক। স্যার, ইটস ভেরি গুড টু সি যে আপনি বললেন যে আমি খবর করে ফেলবো। এটা অফকোর্স এটাই স্ট্যান্ড হওয়া উচিত পলিটিক্যাল পার্টি হিসেবে জামাত ইসলামের। আপনি একটু আগে বিএনপির পরিবারতন্ত্রের ফ্যামিলি লিনিয়েজ পলিটিক্স নিয়ে কথা বললেন, কিন্তু আমরা তো জামাত ইসলামের সেটাই দেখতে পাচ্ছি। যেমন আপনার কথাই যদি আমরা ধরি, আপনারও তো একটা ফ্যামিলি লেগেসি আছে। হ্যাঁ, আমার ফ্যামিলি লেগেসি আছে, এবং এটার জন্য আমি সারাক্ষণই বিব্রত বোধ করি। সেদিন একটা পডকাস্ট, আই থিঙ্ক আমি আপনার সাথেও এই কাজ করেছি, আপনি যখন আমাকে ফোন করেছেন, আই সে ভাই আমার মানে ফ্যামিলি পরিচয় দিয়ে না, আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যানাদার নেপো কিড, রাইট? সো দিস ইজ ট্রু যে মানে আমাদের মধ্যেও আছে, বাট এখানে ন্যাচার অ্যান্ড নার্চারের একটা ব্যাপার আছে। ইফ ইউ নো, পলিটিক্যাল লিডারশিপের একটা খুব ফেমাস থিওরি, nature versus nurture. Create true leaders. Is it nature or nurture? এটা আমাদের সাইকোলজির ফার্স্ট ইয়ারের কোর্স, nature. রাইট। সো আমাদের তো নেচার বা ডিএনএ একটা ব্যাপার ভাইয়া। আমার ডিএনএতে যদি লিডারশিপ থাকে, জাস্ট বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু প্রুভ নেপোটিজম এক্সিস্ট, আমি চুপচাপ বসে থাকবো? এটা কি ফেয়ার হবে? না। আমাকে তো আমার ডিএনএ অনুযায়ী কাজ করতেই হবে ভাই। রক্তে লিডারশিপ, আমার মা আমার বাপ দুজনই লিডার। বাসার মধ্যে সংসার দেখি না, বাসার মধ্যে লিডারশিপই দেখছি, অটোমেটিক তো বেরোই যাবে। অ্যান্ড আপনারা চান্স দিয়েন না, এটা আপনাদের বিষয়, কিন্তু আপনারাই তো নিয়ে আসতেছেন, কারণ ইউ থিঙ্ক ইউ সি সামথিং ইন মি, রাইট? অফকোর্স। সো আই উইল জাস্ট প্রুভ উইথ মাই ওয়ার্ডস ইফ আই এম ব্রিঙ্গিং আ লেগেসি অর আই এম করাপ্টিং ইট আপ টু দ্য পিপল টু সি। ওকে, সো পলিটিক্সটা অনেক আলাপ হলে এবার একটু ইউটার্ন নেই, সব এপিসোডে এটা করি। পলিটিক্সের বাইরে বের হয়ে একটু ফ্রেশ আলাপ। একদম অ্যাজ এ ফিমেল আপনাকে এই কোয়েশ্চেনটা করি, ডু ইউ রিয়েলি থিঙ্ক উই লিভ ইন আ মেন্স ওয়ার্ল্ড? ডু ইউ রিয়েলি থিঙ্ক? এগেইন এটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এবং এটারও দুইটা ফ্যাসেট আছে। আমাকে এবার পরে দুইটা ফ্যাসেট মানুষ বলে ফেলে। ওই যে একটা আছে না যে দুইটার জিনিস মনে রাখবা সবসময়, যে একটা ওয়েব সিরিজ। কেমনে আপনি এমন কোয়েশ্চেন করতেছেন যেটা দুইটারই পথ থাকে, ঠিক আছে? এটা এখন আমার না। First of all, yes and no. Okay. Let's go for yes. Yes, কারণ যদি আমি জাস্ট এশিয়ান কালচার ধরি, যদি আমি বাংলাদেশকে ধরি, এই জিনিসটা এখনও ম্যাটার করে। এটা আমি পার্সোনাল লেভেলে দেখেছি। যখন আমার বাবাকে নিয়ে ফাঁসি দেওয়া হলো এবং আমার ভাইয়াকে গুম করে ফেলা হলো, তখন এমন অনেক কিছুতে আমি চেয়েছি টেক অন করতে, যেগুলো তাদের কাছে মনে হয়েছে ছেলে নাই তাহলে এই জিনিসটা আর টেক অন করার কেউ নাই। যদিও আমার মা খুব শক্তভাবে সব কিছু ডিল করেছে, এমন অনেক ক্ষেত্রেই আমি আসলে অ্যাক্সেস পাই নাই, বিকজ ভাইয়ারা কেউ অ্যাভেলেবল ছিল না। এবং এটা পরবর্তীতে যখন 5ই আগস্টের পরের ফ্রিডম আমাদের আসলো, তখনও এটা হলো, যেখানে আমাকে ফ্যামিলি থেকে অ্যাক্সেস দিয়ে বললো যে এই জিনিসটা তুমি ডিল করো। আমি যখন ওই অফিসগুলোতে যে ডিল করার চেষ্টা করলাম, তারা বললো কি যে সাথে আরমান ভাইকে নিয়ে আসেন, বা আপনার কোনো ভাইকে ফোনটা লাগাই দেন, আমি কথা বলে দিই। সো মেন্স ওয়ার্ল্ড ডু এক্সিস্ট স্টিল, ঠিক আছে? এটা আমার পার্সোনাল লেভেলের। নো, এই জন্য বলবো ইটস ইভলভিং। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি আমরা বলি যে লাস্ট 5 ইয়ার্সে আমরা ওমেনদের স্পেস ক্লেম হয় নাই, এটা তো ভুল হবে, রাইট? এবং আমরা অলরেডি 24-এ যেই ইয়াটা হলো, যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনে আমরা যারা আন্দোলনের পথে ছিল, এভরিবডি সেড টু মি দ্যাট উই ডিডন্ট ইভেন ফিল এনি ফিয়ার। আমরা কোনো ফিজিক্যাল হ্যারাসমেন্ট পাইনি, আমরা মুখ দিয়ে কারো কথায় কোনো কষ্ট পাই নাই। ইনফ্যাক্ট দ্য মেন্স ওয়ার প্রোটেক্টিং আস। প্রত্যেকটা নাকি এরকমই ছিল যে মেনরা চারপাশে দাঁড়ায় যাচ্ছে আর উমেনরা মাঝখান দিয়ে তারা লিড দিচ্ছে, তারা স্লোগান দিচ্ছে। সো
আই ডোন্ট থিঙ্ক যে এতটাই খারাপ অবস্থা, বাট দেয়ার আর বেটার প্লেসেস টু গো। অলসো টু থিঙ্ক দ্যাট মেন্স ওয়ার্ল্ড আমাদের দরকার নাই ইজ অলসো আ বায়াস থিং। সো উই আর ডেলিকেট থিং। আমি আমার পার্সোনালি আই ওয়ান্ট মাই হাজব্যান্ড টু প্যাম্পার মি। ওকে, Even if I know how to drive, I want him to drive me out. Okay? Even if I know how to earn, I want to spend his money. So men's world কিছুটা ক্ষেত্রে তো দরকার আছে, because আমরা চাই প্যাম্পার্ড হতে। So it's an interesting balance where we have to go. যেখানে you can pamper us. আমি কোরআনের কাওয়াম ওয়ার্ডটার এক্সপ্লেনেশন দিয়েই জিনিসটার অ্যান্সার দিতে চাই। কাওয়াম is someone who takes care of you and protect you. They don't limit you. আনফর্চুনেটলি এখন কাওয়াম মিনস হচ্ছে তোমাকে প্রোটেক্ট করতে হবে, তুমি ঘর থেকে বাইরো না। রিয়েলটা হচ্ছে যে আমি তোমাকে প্রোটেক্ট করবো, তুমি ঘর থেকে বাইর হও, আই এম উইথ ইউ। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল মিনিং অফ কাওয়াম অ্যান্ড বি দ্যাট সোসাইটি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সো ইলেকশন প্রসঙ্গে আসি একটু। ডু ইউ রিয়েলি থিঙ্ক, হোয়াটস ইউর প্রেডিকশন, এবার ইলেকশনে কি জামাত ক্ষমতায় আসবে? একদম কাট প্রেডিকশন, কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার আসবে না। হ্যাঁ, আমি কটকাট অ্যান্সার দিই। যদি ইলেকশন ফেয়ার হয়, দাঁড়িপাল্লা আসবে ইনশাল্লাহ। ইট হ্যাভ টু বি ফেয়ার। হিউজ। দাঁড়িপাল্লা আসলে আপনাকে কিন্তু এখানে আবার আসতে হবে। অফকোর্স, ইনশাল্লাহ। এনি কোয়েশ্চেন, এনি প্রবলেম, আমরা অলরেডি, এখন আমি একটু ক্যাম্পেইন করি, হ্যাঁ আমরা অলরেডি ঢাকা 14-তে বলেছি যে আমাদের একটা আলাদা ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপই থাকবে। এনি কাইন্ড অফ প্রবলেম দে ক্যান অ্যাক্সেস টু আস, দে ক্যান সে ইট ডিরেক্টলি টু আস। ওকে, সো আই বিলিভ সবখানে এটা প্রচলন করা হবে। সো এবং আমরা এমন একটা কমিউনিটি, আমরা এমন একটা পার্টি যেখানে আমরা বড় হয়েছি। আমিরে জামাতের বা যে কোনো দায়িত্বশীলের মনোনয়ন হয়, এখানে একদম ছোট ইউনিট ইনচার্জ থেকে সব ইউনিটই কিন্তু ভোটের মাধ্যমে মনোনীত হয়। এবং মনোনয়ন হওয়ার আগে এটা খুব কমন একটা তাফসির আমাদের, যে তাফসিরে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর ওই এক্সাম্পলটা দিতাম, যে উনি একটা জুব্বা পরেছিলেন এবং জুব্বাটা সাইজে বড় ছিল, এবং একজন মহিলা দাঁড়িয়ে তাকে কোশ্চেন করেছিল যে সবাই এই কাপড়টা পেয়েছে এবং এই কাপড়টার যে লেন্থ সেটাতে আপনার ফুল ড্রেস হওয়ার কথা না, তাহলে আপনার ড্রেসটা ফুল হলো কেন? অ্যান্ড হি রিপ্লাইড যে এটা আমার ছেলেরও ছিল, আমি আমার ছেলে এবং আমারটা মিলে বানিয়েছি। হি ডিডন্ট সে যে তোমার কত বড় সাহস, তুমি আমাকে কোশ্চেন করেছো। সো উই হ্যাভ বিন ট্রেইনড টু কোশ্চেন আওয়ার অথরিটি অ্যান্ড উই উইল ডু দ্যাট অ্যান্ড উই উইল টিচ দ্য পাবলিক টু ডু দ্যাট অ্যাজ ওয়েল। বোল্ড। সো এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ক্ষমতায় জামাত আসবে কি আসবে না সেটা অনেক পরের বিষয়, অনেক কিছু। আমি একটু আপনার ওই যে আবার বললাম এই পলিটিক্স থেকে ইউটার নিয়ে কেন জানি বারবার পলিটিক্সে ঢুকে যাচ্ছে, পলিটিক্যাল পডকাস্ট তো ওইটা তো মানে আমি বড়ই হয়েছি পলিটিক্সের মধ্যে। রিগার্ডিং ইউর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, লাইক যখন আপনার বাবা চলে গেলেন, এবং আমি এখানে একটু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করি, মাইট মানে আপনি পার্সোনালি অ্যাটাক হলে আমি আগে থেকেই সরি। আপনার বাবা যুদ্ধাপরাধীর দায়ে সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ড, এবং এটা নিয়ে ফ্যাসিস্ট আমলের বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি সিস্টেম, রাজনীতি অনেক সমালোচনা আছে। আমি সমালোচনাগুলোকে ডিফেন্ড করছি না, আমি আপনার কাছে এটা জানতে চাচ্ছি যে সিন্স আপনারা বলছেন যে ইউ গাইজ ডোন্ট হ্যাভ এনি ব্লেম বাইয়া, এটার পক্ষে আপনাদের এক্স্যাক্ট পলিটিক্যাল লিগাল স্ট্যান্ডটা কি? কারণ আমরা তো ডেফিনেটলি আইন তো আসলে মুখের কথায় বিশ্বাস করবে না, এটাকে লিগালি ডিফেন্ড করতে হবে। লিগাল স্ট্যান্ড, লিগাল তো সবচাইতে উইকনেস ওদের সবচেয়ে বড়। আপনি অন্যান্য অ্যালিগেশনে আসেন, ওইটাতে আমরা কন্ট্রোভার্সি করে কথা বলতে পারি, লিগালে তো কোনো কোয়েশ্চেন আসেই না, বিকজ ফার্স্ট অফ অল দিস ওয়াজ আ ল মেড বাই দেম ইন আ পার্লামেন্ট owned by them, and the judges and everybody else was just puppet of them. এটা প্রুভেন। তো এখানে তো লিগালি কোনো কোশ্চেনই নেই। এমন একটা জায়গা যেখানে ওরা আনলিমিটেড সাক্ষী রাখবে এবং আমাদের সাক্ষী মাত্র 3 থেকে 4 জনে লিমিট করে দিবে। এমন একটা জায়গা যেখানে প্রসেস চলছে, এরকম একটা সময় যখন ওরা দেখলো যে লিগালি আটকা যাচ্ছে, উইদিন আ উইক ওরা বললো অ্যাডজার্ন করো, নেক্সট উইকে এটার আমার শুনানি শোনাবো, উইদিন আ উইক ওরা রুলসই চেঞ্জ করে দিল পার্লামেন্ট নিয়ে। তো এরকম একটা পাপেট শো এর মধ্যে লিগালি তো ভাই কোনো কোশ্চেন আসতে পারে না যে আমাদের প্রুফ করতে হবে। লিগালি তো প্রুফের কোনো জায়গায় নাই। হ্যাঁ, আপনার ট্রেডিশনাল এবং হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউতে কথা বলতে পারেন, বাট লিগালি দে ডোন্ট হ্যাভ এনি স্ট্যান্ড, এনি অথরিটি অর এনি কাইন্ড অফ ট্রান্সপারেন্সি অফ হোয়াট দে ডিড। আরমান ভাই এর আগে একটা পডকাস্টে বলেছে যে ওইখানে আসলে তার কোনো দোষ ছিল না বা সেরকম কিছু ছিল না। এখন আপনি ফ্যাকচুয়াল সিম্পল মানে নর্মাল মানুষের কথায় আসেন। হ্যাঁ, আমার আব্বুকে বলা হলো যে সে চিটাগং, বৃহত্তর চিটাগংয়ে যত মানে আর্মিদের অপারেশনস হয়েছে, যত রকম মানে খুন খারাপি হয়েছে, এগুলো সব মাস্টার মাইন্ড ছিল আমার বাবা। হি ওয়াজ আ 15 years old। ওকে, একজন 15 years old
মানে ছাত্রকে পাকিস্তান আর্মি হেড কেন শুনবে? নাম্বার 1। নাম্বার 2, আপনার পলিটিক্যালি ওদের জায়গাটা দেখেন। জামাত এখন যেটা 1971-এ তারা এতটা ছিল না। দে ওয়ার অলরেডি পারসিকিউটেড বাই পাকিস্তান গভর্নমেন্ট। আপনারা জানেন যে মৌদুদিকে পাকিস্তান গভর্নমেন্ট ফাঁসি দিয়েছিল, পরে এটা উইথড্র করেছে। তো এমন দা কুমড়া সম্পর্কের একটা পার্টির গভর্নমেন্ট কথা শুনবে, আর একজন 15 years old, হি ওয়াজ নট ইভেন দ্যাট সেন্ট্রাল পজিশন দ্যাট টাইম অ্যাজ ওয়েল। গেল। তারপরের কথায় আসেন যে আরেকটা কথা যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে না দাঁড়ান, পয়েন্টটা ভুলে গেছি বলতে, যে আচ্ছা এইটা তো ফার্স্ট অফ অল কথা ছিল, ঠিক আছে। সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের আব্বুদের, আপনারা এখন যেমন লিডারগুলো যারা আছে এখন, বাম লিডার বা আওয়ামী লীগের লিডার, তাদেরকে যখন অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদের ব্যাপারে এলিগেশনস দিচ্ছে, ইউ ক্যান গেট 100 of উইটনেস যে হ্যাঁ ওরা এরকম খারাপ, ওরা এরকম টাকা নিছে, ওরা এরকম করছে সোশ্যালি। আমার বাপের একজনকে এনে দেন যে বলবে যে আমার সাথে খারাপ বিহেভ করছে, কোনো নারী হেনস্থা করছে, বা বিকজ অফ পলিটিক্যাল পাওয়ার, বিকজ অফ মানি, বিকজ অফ এক্সটর্শন খুন করছে সে। এমন কোনো এলিগেশন 1971 থেকে এখন পর্যন্ত নাই। এমন দুর্ধর্ষ একজন মানুষ যে খুশির জন্য মানুষকে মেরে ফেলতো, যে ভালোবাসার জন্য তার মনে হচ্ছে আমার এন্টারটেইনমেন্ট হওয়া দরকার, এই জন্য মানুষকে এনে আমি টর্চার করব, এই মানুষটা 1971-এর মধ্যে কোন ওহী নাজিল হয়ে চেঞ্জ হয়ে গেল? ইফ হি হ্যাড আ ট্রেট অফ ক্রিমিনালশিপ, হি উড বি আ ক্রিমিনাল, হি অলসো উড রান আ ক্রিমিনাল পার্টি। ছাত্র শিবির কি সেটা আপনারা অলরেডি দেখছেন, ঠিক আছে। জামাত কি, আর কিছু না হোক, জামাতের ব্যাপারে দুর্নীতির অভিযোগ আপনারা আনতে পারবেন না। জামাতের ব্যাপারে আপনারা আনতে পারবেন না যে আমরা চাঁদাবাজি করছি বা আমরা এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছি। যাক, ওই সময় 1973-তে or 1975, টাইম ভুলে গেছে, যে ছাত্র শিবির প্রতিষ্ঠা করেন উনি, রাইট? একদম খুবই কঠিন সময়। সো ইফ আ পারসন হু ওয়াজ দ্য মাস্টার মাইন্ড অফ কিলিং অ্যান্ড রেপিং অ্যান্ড অল অফ ইট, হু ওয়াজ দ্য মাস্টার মাইন্ড, তার কী পরিমাণ পাওয়ার ছিল যে তারা সব আর্মিরা তার কথা শুনছে এবং সেই অনুযায়ী কাজ করছে, এই মানুষটার বানানো প্রতিষ্ঠানের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই কেন? যে তারা কোনো মেয়েকে হ্যারেস করে নাই, তারা কোনো এরকম টাইপের কোনো খুন খারাপি করে নাই বা করে নাই, যেটা পার্সোনালি আপনারা জামাত শিবিরকে দেখে ডিসাইড করেন। সো আমার এটা হচ্ছে লজিক্যাল কোশ্চেন, আমি আসছি লিগালি যদিও বলছেন, আমি লজিক্যালি বলছি, কারণ লিগালি আসলে কোনো রকম কথা বলার জায়গায় নাই। এটা লিগালি যদি আপনারা বসেন, পেপার্স নিয়ে বসেন, I have 650 pages of his legal document and cases. I'm happy to give it to you and go ahead and see how much blender they have done. ওকে, আমাদের সোশ্যাল মিডিয়াতে কয়েকটা কোয়েশ্চেন আসছে, ওগুলো আমরা শর্ট অ্যান্সারে যাব। তার আগে একটা লাস্ট কোয়েশ্চেন, আমি যেটা আমার রিসার্চ টিম আমাকে জানিয়েছে যে আপনি আইবিএতে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার সময় হিজাব নিয়ে আপনাকে একটি অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয় এবং তারপরে আপনি ডিসাইড করেন যে আপনি বাংলাদেশে থাকবেন না, মালয়েশিয়াতে চলে যাবেন। সো এই ব্যাপারটা একটু জানতে চাই, আপনার ওখানে যাওয়ার পরে ইয়োর স্টাডি ক্যারিয়ার অ্যান্ড এভরিথিং ডেফিনেটলি, আর তার আগে এখানের ইনসিডেন্টটা। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এলেভেলসের পরে 1 বছর মানে কোচিং করে প্রিপেয়ার্ড হয়েছিলাম আইবি এক্সাম দেওয়ার জন্য। ওকে, অনেকেই জানেন যে ইংলিশ মিডিয়ামের সিলেবাস অ্যান্ড আইবিএর সিলেবাস ভেরি ডিফারেন্ট, বিকজ বাংলা মিডিয়ামের জিনিসগুলো ফলো করা হয়। সো 1 year ওয়াজ আ হিউজ ইনভেস্টমেন্ট ফর মি টু গেট ইন টু আইবিএ। অ্যান্ড দেন আমি যখন এক্সাম হলে ঢুকি, পরীক্ষা দিতে শুরু করেছি, এবং এক্স্যাক্টলি ম্যাথের পোর্শন, মানে ম্যাথে আমাদেরকে এরকম বলা হয় যে এভরি 1 ম্যাথ এতটা সেকেন্ড। হ্যাঁ, আমি তো নিজেও দিছি, রাইট। সো আমি ম্যাথের পোর্শনটাতে আছি, এমন সময় প্রিটি ইয়ং একজন মানে টিচার, উনি এসে বললো যে তুমি নেকাব দাও কেন? তো আমি ওনার দিক তাকায় থাকলাম। এখন যদি বলে যে নেকাব খুলো, তাহলে একটা কোশ্চেন, আমি আচ্ছা যদি এখানে নেকাব খুলতে হয় আমি নেকাব খুলবো বা না খুলবো না, এটার ডিসিশন। কিন্তু তার কোশ্চেন হচ্ছে যে তুমি আমাকে বলো কোরআনের কোথায় নেকাব দেওয়া আছে। আমি ভাবতেছি যে উনি আমাকে এই কোশ্চেনটা কেন করতেছে, মানে কি প্রশ্ন করছে? কোরআনের কোথায় নেকাব দেওয়ার কথা বলা আসছে। আচ্ছা, উনি কি ফিমেল অর মেল? আচ্ছা, মেল এবং প্রিটি ইয়ং মেল, ইটস নট ইভেন যে উনি মানে বুড়া একজন লোক। অ্যান্ড দেন হি সেইড, এবং আই কোট ভেরি ডিস্টিংক্টলি, হি সেইড টিচার হচ্ছে বাবার মতো, তুমি বাবার সামনে কেন নেকাব দিয়ে আছো? অ্যান্ড আই সে আপনার বয়স দেখে আমার বাবার কথা মনে হচ্ছে না। That was the only answer I gave it to him. And then I tried to give exam, but আমার মনে আছে আমি কাঁপছি, এবং সে আমার জায়গায় দাঁড়ায়,
সে পুরাই লেকচার দিতেই আছে যে কেন এটা একটা কালচারাল ইনভেশন, কেন আমরা পিছিয়ে পড়ে আছি, কেনই আমরা আরবীয় সংস্কৃতিকে নিজেদের মধ্যে ধারণ করছি। উনি ননস্টপ এটা বলছে এবং তার চারপাশে আরও 3-4 জন ইনভিজিলেটর ছিল, তার মধ্যে 2 জন মহিলা ছিল, নান অফ দেম ওয়ার ওয়ারিং হিজাব অ্যান্ড দে ওয়ার অ্যাকচুয়ালি লাফিং। মানে উনি এক একটা কথা বলে, তাই না ম্যাডাম, কি বলেন, তারাও একটা হাসি দিচ্ছে। সো ইট ওয়াজ, দে আর নট ইভেন টেলিং যে ভাই ইয়াস, ওরাও কিন্তু বলছে না যে স্টপ করেন ভাই, এখন তো পরীক্ষা দিচ্ছে, কোনো টিচার এটা বলছেও না, এদিকে উনি ননস্টপ বলে যাচ্ছে। এবং আমার তো প্রবলেম হয়েছে, বাট আপনারা খুব ভালো মতো জানেন যে এটা একটা হল এবং আমরা সবাই ক্র্যামড ওয়েতে বসে আছি। সে যে আমার এখানে যারা চিল্লাচ্ছে, আম প্রিটি শিওর চারপাশের কেউ চান্স পায় না বিয়েতে, কারণ সে তো কথা বলতেছে, সবারই তো প্রবলেম হয়েছে, শুধু তো আমার হওয়ার কথা না। বাট আই ওয়াজ দ্য অনলি নিকাবি ইন দ্যাট হল। And yeah, when he went, I remember যে আমি পরীক্ষা দিচ্ছি and I could see my tears dropping into the page. So and আমি কাঁপছিলাম। I don't remember যে আমি অ্যাকচুয়ালি আর এরপরে কী পরীক্ষা দিচ্ছি বা কী দিছি আমার কিছুই মনে নাই, বিকজ আমি জাস্ট লিটারালি কাঁপছিলাম। Obviously I felt very humiliated. I felt humiliated and also আমার যে ক্যারেক্টার, অ্যান্সার না দিতে পেরেও মেজাজ খারাপ হচ্ছিল আর কি। তো ওইটাও মনে হয় পরীক্ষার হলে আমাকে মানে আরও বেশি করছিল, কারণ আমি টিচার, আমি অ্যান্সার দিতে পারবো না বা এখানে আমি চিল্লাচিল্লি করতে পারবো না। বাট আই এম সামওয়ান হু উইল নট জাস্ট সিট ডাউন অ্যান্ড টেক দিস কাইন্ড অফ হিউমিলিয়েশন, বাট আই হ্যাড টু ডু। সো অল অফ দ্যাট রিয়েলি বদার্ড মি অ্যান্ড বের হয়ে আই ওয়াজ লাইক, নো বাবু, আই ওয়ান্ট গো আউট, আই ডোন্ট ওয়ান্ট বি হিয়ার এনিমোর। দেন মালয়েশিয়াতে যাওয়ার পরে ভাইয়ার সাথে দেখা কি ওইখানে না এখানে? হ্যাঁ, ওকে, দেখা বলা যাবে না, জিনিসটা হচ্ছে যে আব্বু এবং আমার শ্বশুর তারা তাদের একজন আরেকজনকে তাদের বিয়ের আগে থেকে চিনে। ও, চাইল্ডহুড ফ্রেন্ডস, ইয়া। সো ওটা ছিল। আর যেহেতু একা পড়তে গিয়েছি, আমি মনে হয় অলরেডি আরেকটা ইয়াতে বলেছি যে একা পড়তে যাওয়া আমাদের কমিউনিটিতে, মেয়ে বিয়ে ছাড়া বিদেশে একা পড়তে যাওয়া আরেকটা বড় যুদ্ধ ছিল। এবং মাই ফাদার অ্যাকচুয়ালি মানে ম্যানেজড ইট অ্যান্ড ব্রেভলি, তার ওন কমিউনিটির বিরুদ্ধে যে ইসলামের কোথায় মানা আছে আমাকে দেখান। সো হি অ্যাকচুয়ালি শোড দেম যে একটা মেয়ে বাইরে পড়তে যায় আমাদের কমিউনিটি থেকে। এবং আমার পরে আমি প্রায় 10-12 জন লিডারদের মেয়েদেরকে পরে ওয়েলকাম করেছি আইআইএমে পড়তে আসতে। সো সামটাইমস ইউ জাস্ট হ্যাভ টু ব্রেক দ্য সিলিং, ব্রেক দ্য লেগ। বাট এগেইন আমাদের বাসায় 20-21 বছরে বিয়ে হয়ে যায়। সো তারা খুঁজতেছিল ছেলে, এবং ঘটনাক্রমে সেম ইউনিভার্সিটিতেই তার ফ্রেন্ডের ছেলে ছিল। So that's how, alhamdulillah, we got married. And you guys are happily married? Yes, alhamdulillah. We have the same passion, we have the same creativity, and I just feel so sad যে আমার আব্বু আসলে আমাদের কাজগুলো দেখে যেতে পারেনি। এটা একটা পয়েন্ট। আমাদের বিয়ের কয়েক মাসের মধ্যেই উনি অ্যারেস্টেড হন। মানে আমাদের আক্ত হয়ে অনুষ্ঠান হবে, এর মাঝামাঝি সময় উনি অ্যারেস্টেড হন, এবং তার 10 দিন পর আমার শ্বশুর অ্যারেস্টেড হন। And my most of the married life was Kashimpur jail and Chittagong jail. So that was how, আমরা মনে হয় বিপ্লবী কাপল হয়ে গেছি, because that's what we were doing. We were just struggling and surviving. কেমন লাগে আসলে বিপ্লব? মানে এখন তো অনেকটাই, মানে আমি বলবো সেফ টাইম, আই মাস্ট সে, বাট এটা সেফ টাইম তো সবসময় ছিল না। সো কোনটা কেমন লাগে, আগেরটা কেমন লাগে না এখনটা কেমন লাগে? দুটাই। তখন তো সার্ভাইভাল মোড, মানে তখন না আমি অনেককে দেখেছি যে ইমোশনাল হচ্ছে, কান্নাকাটি করছে। আমাদের ফ্যামিলির জন্য না, যদি আমরা ইমোশনটা এত বড়, এত হেভি, যে ওই ইমোশনটাকে যদি অ্যালাউ করতাম তাহলে আমরা সার্ভাইভ করতে পারতাম না। এবং আমাদের জন্য তো শুধু আমাদের আব্বুকে নিয়ে গেছে এরকম ছিল না, একটা বড় আমাদের ননস্টপ আমাদের রেইড হচ্ছে, ননস্টপ আমাদের বাসায় কিন্তু রেইড হয়ে আমাদের মানে কাপড় চোপড় থেকে শুরু করে ওয়ার্ড্রপ থেকে ইভেন আমাদের ক্রোকারিজগুলো নিয়ে গিয়েছে। মানে এই টাইপের রেট দিয়েছে আমাদের বাসায়। এবং আমার আম্মু যখন যারা যাচ্ছিল, আমাদের ফ্যামিলি, আমরা একটু ফানি ফ্যামিলি, আমরা ডার্ক হিউমার করতে খুব পছন্দ করি, আই গেস। সো শি টুক দ্য বদনা অ্যান্ড শি ইজ লাইক, আপনারা এটা নিচ্ছেন না, সব নিয়ে যাচ্ছেন ভাই, বদনাটাও নিয়ে যান। সো এই লেভেলের আমাদের সাথে আসলে একটার পর একটা হচ্ছিল। এবং যেহেতু আমরা মনে হয় সার্ভাইভাল অ্যান্ড আমরা মনে হয় ফাইটিং মোডে ছিলাম। এরকম অনেক সময় হয়েছে যে আম্মুরা ঘুমিয়ে আছে রাত 11টা-12টার সময়, তাদেরকে হিজাব পরার সময় দেওয়া হয়নি, বাসায় ঢুকে ফেলেছে দরজা ভেঙে। তো তখন থেকেই কিন্তু আমরা এখন একটা জিনিস দেখি না, যে গাজাতে সবাই নামাজের ড্রেস পরে ঘুমায়, কারণ কখন বম এসে তাদেরকে মেরে ফেলে। আমরা কিন্তু ওই সিচুয়েশন পার করেছি, জাস্ট আমাদেরটা মানুষ জানতে পারে নাই। আম্মুরা কিন্তু এরপরে বোরখা পরে ঘুমাতো, অথবা বোরখাটা এমনভাবে কাছে রাখতো যে রেড হলে যেন সাথে সাথে গায়ে নিয়ে নিতে পারে। সো
ওই টাইপের আমাদের আসলে মানে সিচুয়েশন ছিল। ওই সিচুয়েশন থেকে এই সিচুয়েশন প্রথমত মানে আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ করতে পারবো না। ইনফ্যাক্ট ইয়েস্টারডে আমাদের সব শহীদ পরিবারের মেয়েদের একটা গ্যাদারিং ছিল, মোল্লা চাচুর মেয়ে, নিজামি চাচুর মেয়ে, আমরা উই ওয়ার অল সেইং যে আমরা সবাই দোয়া করতাম কি, আমরা মনে করছি যে আমাদের জীবদ্দশায় তো আমরা একটা ভালো জিনিস দেখতে পারলাম না, আমরা সবাই আমাদের সন্তানদের জন্য দোয়া করতাম যে ওরা যেন ওদের ডিউ রেসপেক্টটা পায়। সো সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই ডিউ রেসপেক্টটা আবার ফেরত দিয়েছে। আমরা অ্যাটলিস্ট কথা বলতে পারছি, আমরা আমাদের সাইডটা জানাতে পারছি যেটা আমরা জানাতে পারছিলাম না। আবার একটা ট্রমাও চলে আসছে, বললাম না কিছুক্ষণ আগে, কিন্তু বললাম এটা কিন্তু ভেরি ট্রু যে আমরা এত বছরের একটা ট্রমা আছে, তো পুরোপুরি এনজয় করতে একটু সময় লাগবে। মেবি ইনশাল্লাহ আফটার উইনিং। ইনশাল্লাহ আফটার উইনিং, হোপ ফর দ্য বেস্ট। আপু, ইট ওয়াজ আ ভেরি নাইস কনভারসেশন। আমি জানি না আমি আপনাকে কতটা রেসপেক্টফুলি অ্যাটাক করতে পেরেছি, বাট আই ট্রাইড মাই লেভেল বেস্ট। আই লাভ চ্যালেঞ্জেস, সো নো প্রবলেম, আই এনজয় ইট। ইওর অ্যান্সার ওয়াজ মেসমারাইজিং। সো আমি এখন কমেন্টে যাব, কারণ আমাদের সোশ্যালসে কিছু কমেন্ট আছে। যদি অ্যান্সারগুলো একবার ডিসকাশনে চলেও এসে থাকে, আই উড রিকোয়েস্ট একটু শর্ট করে আপনি আরেকবার দিয়ে দিন অ্যান্সারগুলো। একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করেছিলাম, এটা দিয়ে আবার লিঙ্ক টেনে শেষ করে ডিসকাশনটা, এরপর আমরা একটা সোশ্যাল মিডিয়ার কমেন্ট অ্যান্সারে চলে যাব। আপনি একটু আগে বললেন যে ইন ফিউচারে হয়তো ইভলভ হয়ে জামাত ইসলামীতে নারী নেতৃত্ব আমরা দেখতেও পারি। প্রশ্ন হচ্ছে, 1 নাম্বার, আপনাকে কি আমরা দেখবো কিনা ওই পজিশনে ইন ফিউচারে, হু নোস। আর 2 নম্বর হচ্ছে, এই যে এত বোল্ড কথা বলে গেলেন, নারী হিসেবে দল থেকে আবার কোনো কাউন্টার ব্যাশিং খাবেন কিনা? এই কনফিডেন্স তো আছে যে আমাদের দল আমাদেরকে অ্যালাউ করে আমাদের চিন্তাধারা বলার জন্য, এবং আমি যা, আমার চিন্তা যা, এগুলো তো আমার দলের গ্রুমিং, তাই না? আমাদের স্টাডি সার্কেলের গ্রুমিং থেকে তো আমি আমার চিন্তা, আমার ওয়ার্ল্ড ভিউ পেয়েছি। সো আই ডোন্ট ফিল এনি কাইন্ড অফ মানে লিমিটেশনস যা ওরা আমাকে কোনোভাবে লিমিট করবে। আর দায়িত্বের কথা যেটা বলছেন, এটা জামাত বাদ দেন, অ্যাজ আ মুসলিম যে কখনো দায়িত্ব নেওয়াটা অ্যালাউড না। আল্লাহ যদি দায়িত্ব দেয়, ফুল অন সেটাকে পালন করা আমাদের দায়িত্ব। বাকি চাওয়া বা ইন্টারেস্ট দেওয়া করা, এগুলো অ্যাকচুয়ালি আল্লাহ পছন্দ করেন না। সো আই এম নট গোনা সে অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আর ব্যাকল্যাশ খাবেন নাকি দলের থেকে কোনো? আই ডোন্ট থিংক সো। আমি মীর কাসেম আলীর মেয়ে, নেপোটিজমের কথা বলি, উই আর নোন টু বি রেভলিউশনারিজ, সো আলহামদুলিল্লাহ আই হ্যাভ দ্যাট ইন মাই ডিএনএ। অ্যান্ড আমি যতদূর দেখেছি, আমরা সবসময় হয়তো অনেকে থাকে কি যে তারা নিজেরা আউট অফ বক্স যেতে চান না, কিন্তু কেউ যদি চায় তাকে অনেক রেসপেক্ট করেন। সো আমি আমার পরিবারকে সবসময় আমাদের মানে কমিউনিটিতে হিউজলি রেসপেক্টেড দেখেছি। এমন মানুষ আমাদের জন্য কাঁদছে যারা তার কখনো আমাকে দেখে নেই, শুধু আমাদের কাজ দেখে আমাদের ভালোবেসেছে। সো আমি কোনোভাবেই কনফিউশনে নাই, যে কোনোভাবে ভয় নাই যে পডকাস্টের পরে আমার সাথে কী হবে। দ্যাটস ফ্যান্টাস্টিক। সো সোশ্যাল মিডিয়াতে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি যেহেতু একজন জামাত ইসলামের ওয়েমেন ফেসকে আমার পডকাস্টে নিয়ে আসছি, তাদের কোনো কোয়েশ্চেন, সেখানে প্রচুর কোয়েশ্চেন। আই এম সরি টু মাই অডিয়েন্স কি যে সব কোয়েশ্চেন একটা পডকাস্ট নিলে আরেকটা পডকাস্ট এপিসোড শ্যুট করতে হবে। আমি কিছু পিকি কোয়েশ্চেন নিয়েছি। আই এম reading the question for you. As she is someone who worked on party's women policy, which means she holds a leadership position in that group. Now, don't try to deny it, or else she wouldn't be able to write any policy in that group. So why do they condemn other women in leadership positions? কোথায় কন্ডেম করছে? Did we condemn any leader in any leadership position yet? We said that জামাত ইসলামের লিডারশিপের রানী আসতে পারবে না, এবং এটা আমরা বলি নাই, এটা প্রথমত মানে আমিরে জামাতের একটা ছিল, পয়েন্ট অফ ভিউ ছিল, এবং এই পর্যন্ত আমি তাদের নিজেদের দলের ব্যাপারে পয়েন্ট অফ ভিউ। বাট হিয়ার শি ইজ সেইং উই আর কন্ডেমিং ফিমেল লিডারশিপ। ডিড উই ডিড দ্যাট এভার? ওয়ার ডিড উই ডিড ইট? আই আস্ক দ্য কোয়েশ্চেন এগেন। ওকে, সো আমিরে জামাতের যে স্টেটমেন্টটা, ওইটা বোধহয় একটা ব্যাখ্যা আপনার স্পিচের মধ্যেও আছে, এবং এগেইন দিটস আ পার্টি পলিসি। উই হ্যাভ again accommodated Dilshana Apu, we have accommodated all the other NCP parties and BNP other leadership যখন তাদের সাথে কাজ করেছি. Ask them how we treated them. Okay, all right. Thank you so much for having a nice conversation with me, Apu. And hopefully, inshallah, in future, অন্য কোনো এপিসোডও দেখা হয়ে যাবে. Inshallah. So, it was a nice conversation. Thank you, Stephanie. I loved it. Thank you so much. Thank you. Assalamu alaikum.